সুপ্রিয় শ্রোতা এবং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের যে পূর্ব নির্ধারিত যে বিষয় ছিল, জীবন ধারণের জন্য খাবার হিসেবে মানুষের কি কি খাওয়ার স্বাধীনতা থাকা উচিত, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানাবেন। কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? যদি কথা ঠিকমতো শোনা যায় তাহলে একটু জানাবেন যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমরা অল্প সময়ের মধ্যেই আমরা আলোচনা শুরু করে দিব। আমি অত্যন্ত দুঃখিত, আমি একটু অল্প সময় পরে জয়েন করেছি। আমার একটু জয়েন করতে একটু সময় বেশি লেগে গেছে। আমরা 9:30 থেকে প্রোগ্রামটি শুরু করতে চেয়েছিলাম, তো এখন 9:40 বেজে গেছে, মোটামুটি 10 মিনিট একটু লেট হয়েছে। আমরা চেষ্টা করব 10:40-এর মধ্যেই প্রোগ্রামটি শেষ করে দেওয়ার জন্য। তো আমাদের আজকের বিষয় ছিল হচ্ছে জীবন ধারণের জন্য খাবার হিসেবে মানুষের কি কি খাওয়া, কি কি খাওয়ার স্বাধীনতা থাকা উচিত। তো এখানে মূলত আলোচনার বিষয়টা হচ্ছে যে আসলে মানুষ কি কি খাওয়ার স্বাধীনতা পাবে, এমন না যে মানুষকে ওটা খেতেই হবে। বাট আমাদের পৃথিবীর তো বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ আছে, তো এক এক মানুষের এক এক রকমের ফুড হ্যাবিট। আমরা সেই ফুড হ্যাবিট গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু ফেসবুক থেকে একটু ঘুরে ফেসবুকেও আমাদের এই ভিডিওটি শেয়ার করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি কানেক্ট হওয়ার লিংক দিয়ে ঠিক আছে, আমি অলরেডি যুক্ত হওয়ার লিংক দিয়ে দিয়েছি ফেসবুকে। আপনারা চাইলে ফেসবুকে যুক্ত হতে পারবেন। ফেসবুক থেকে দেখেন একটা লিংক, আপনার প্রশ্ন বা আপনার মতামত সেটা আমাদেরকে জানাতে পারেন, সমস্যা নেই। তো প্রথমেই আমরা একটি ভিডিও প্লে করার চেষ্টা করি। Oh, I'm looking forward to this, aren't you? Almost done. You know, some stores rent out this year, huh? Really? Can we deep fry it next year? Oh, in this family, we roast. Yeah. Delicious. Ready to carve. Here we go. Can I have a leg? A leg it is. I'll do the one. How's that smell this little year? bit. The garlic, You did garlic? I roasted it first. Oh, smells delicious. Can I have some stuffing? তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কিনা আসলে এটা কিসের ভিডিও। আমি প্রয়োজনে আরেকবার দেখি ভিডিওটা যদি আমি চালাতে পারি। আমি আরেকবার চালাবো। Oh, I'm looking forward to this, aren't you? Almost done. You know, some stores rent out this year, huh? Really? Can we deep fry it next year? Oh, in this family, we roast. Yeah. Delicious. Ready to carve. Here we go.
Can I have a leg? A leg it is. I'll do the leg. I can't smell this The shit. garlic. You did garlic? I roasted it first. Oh. Smells delicious. Can I have some stuffing? তো আমরা এখানে যে ভিডিওটি দেখলাম এই ভিডিওতে মূলত যেটা দেখা গেল সেটা হলো যে একটা পরিবারের সবাই বসেছিল আর কি খাওয়া দাওয়া করার জন্য এবং সেই সময় হচ্ছে একটা বাচ্চাকে ফ্রাই করে আনা হয়েছে। তো আসলে আমরা এই ধরনের দৃশ্যের সাথে তো আসলেই এক্স্যাক্টলি আমরা আসলে কোনোভাবেই পরিচিত না। তো এখানে দেখা যাচ্ছে যে এই ধরনের একটা ঘটনা ঘটে। অর্থাৎ একটা বাচ্চাকে ফ্রাই করা হয়েছে। এটা আমরা কল্পনাই করতে পারি না অনেকে। কিন্তু আপনি দেখেন এখানে একটা বাচ্চাকে ফ্রাই করে নিয়ে আসা হয়েছে এবং এটা সবাই খাবে। তারা খুব উৎফুল্ল, খুব আনন্দিত এবং একটা বাচ্চা মেয়ে বলতেছে, "আমি কি লেগ পিসটা পেতে পারি কিনা?" ঠিক আছে? তো এই ভিডিওটা মূলত ২ ভাবেই ব্যাখ্যা করা হয়। এক হচ্ছে এখনো পৃথিবীতে অনেক নরখাদক আছে যারা আসলে মানুষকেই মানুষ খাবার হিসেবে খেয়ে ফেলে। অর্থাৎ মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকেই তারা খাবার হিসেবে ভক্ষণ করে। আবার এটাকে অন্যভাবেও রিপ্রেজেন্ট করা যায়। সেটা হলো আপনার একটা মানুষের একটা মানুষের একটা ফ্রাই দেখার পরে আপনার ভিতরে যে অনুভূতিটা এসেছে, এই সেম অনুভূতি কিন্তু একটা চিকেন ফ্রাই দেখার পরেও আপনার ভিতরে আসতে পারে। কিংবা একটা আ অন্য কোনো একটা ফ্রাই, যেকোনো একটা পশু-পাখির যেকোনো একটা ফ্রাই দেখার পরে আপনার সেই অনুভূতিটা আসতে পারে। এটা পরিবেশ এবং পরিস্থিতির উপরে নির্ভর করে। তো আমরা ছোটবেলা থেকে যে অবস্থায় বড় হতে থাকি, যেটা দেখতে থাকি তো সেটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয় এবং এর বাহিরে যদি আমরা কোনো কিছু দেখি তো সেক্ষেত্রে আমাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়। তো আমরা এই পোস্টারে আমাদের যে ভিডিওটি সেই আমরা যে পোস্টারটা ডিজাইন করেছি সেখানে আপনি দেখবেন মাঝখানে কিছু রেড মিট আছে। এটা হয়তো গরু কিংবা শূকর কিংবা মহিষ কিংবা খাসি যেটারই হোক কিছু মাংসের ছবি দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপরে হচ্ছে আমরা কিছু আ ফলের ছবি রেখেছি। আ নিচের দিকে ডান পাশের কর্নারে। এরপর বাম পাশে নিচের কর্নারে দেখুন একটা নরখাদক সে হচ্ছে কি করেছে একটা মানুষকে পুরো একটা আস্ত একটা মানুষকে ফ্রাই করে ফেলেছে এবং সেইটা সে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এরকম নরখাদক আছে যারা হচ্ছে মানুষকেই ফ্রাই করে খেয়ে ফেলে। মানুষকেই ফ্রাই করে খেয়ে ফেলে। আমি আবারও রিপিট করতেছি, এরকম মানুষ এখনো বর্তমানে পৃথিবীতে আছে, এখনো হারিয়ে যায়নি। আগে ছিল না বাট এখন আছে। এখনো আছে। এটা সত্যি কথা আরকি। ২ নম্বর আমি দেখেন এখানে আরো একটা ছবি দিয়েছি। সেটা হলো এখানে একটা ব্যাঙের ছবি দেওয়া হয়েছে। ব্যাঙ ফ্রাই করা হয়েছে। তো হ্যাঁ, এরকম তো অনেক মানুষই আছে যারা ব্যাঙ কিংবা শামুক কিংবা কেঁচো এই ধরনের যেটা আমরা হয়তো বাংলাদেশের কিংবা ভারতীয় উপমহাদেশের অনেকেই হয়তো স্বাভাবিকভাবে এই ধরনের খাবার খায় না। আবার কিছু, কিছু উপজাতিদের মধ্যে দেখা যায় তারা এরকম খায়। আবার এই পাশে কাচ্চি বিরিয়ানির ছবি দেওয়া হয়েছে। এটা তো আমরা অনেকে খুব পছন্দ করি। তো যাই হোক মানুষের ফুড হ্যাবিট পৃথিবী জুড়েই বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে? তো আমরা কিছুটা ফুড হ্যাবিট এখানে দেখবো। এরপরে আমরা মূলত আলোচনা করব আসলে মানুষের জীবন ধারণের জন্য খাবার হিসেবে আসলে কি, কি খাওয়ার স্বাধীনতা থাকা উচিত? নাকি মানুষ যা ইচ্ছা তাই খেতে পারবে? মানুষের মানে এখানে কোনো শর্তহীন স্বাধীনতা বা বিভিন্ন রকম হয়। একটা হচ্ছে শর্তহীন স্বাধীনতা। মানে এখানে কোনো শর্ত নেই। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে? এখানে কোনো শর্ত, কোনো প্রকার কোনো শর্ত নেই। আর আরেকটা হচ্ছে আপনার এখানে অবশ্যই কিছু শর্ত আছে। অর্থাৎ আপনি এই ক্ষেত্রে স্বাধীনতা পাবেন। হ্যাঁ? বাট অন্যান্য কিছু, কিছু ক্ষেত্রে আ স্বাধীনতা পাবেন না। এই ধরনেরও আ কিছু ব্যাপার আছে। যে অনেক ক্ষেত্রে আমরা কিছু, কিছু ক্ষেত্রে স্বাধীনতা মানুষকে দিতে চাই। আবার কিছু, কিছু ক্ষেত্রে হচ্ছে মানুষকে স্বাধীনতা দিতে চাই না। আমাদের সাথে ২-১ জন কানেক্ট হয়ে গেছেন ইতিমধ্যে। আমাদের সাথে একজন কানেক্ট দেখতেছি। মোহাম্মদ সজীব। আমি আপনাকে আ কানেক্ট করতেছি। জি, মোহাম্মদ সজীব। কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার খুব সংক্ষেপে একটা পরিচয় দিয়ে আপনার কোনো প্রশ্ন কিংবা কোনো মন্তব্য থাকলে বলতে পারেন।
আহ, পরিচয় সবার আগে শুরু করতে চাই সকলকে সম্বোধন করে। আহ, আসলে এটা আমার ফার্স্ট টাইম। আমি একজন ছাত্র, পশু অধিকার নিয়ে কাজ করি, সাথে ভিগানিজম এবং আহ, আহ, পশুদের প্রতি দয়া দেখানো এগুলো নিয়ে কথা বলতে চাই, কাজ করতে চাই। তো যেহেতু ছাত্র, অনার্সে জি পড়াশোনা জি করি, জি ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করার চিন্তা আছে। এখন এগুলো শুরু করি না ভাই, ঠিক আছে? ফেসবুকে মাঝে আ- মাঝে আপনার সাথে একটু আধটু কথা হয়েছিল। তো পরিচয় জি আসলে জি ওইভাবে বেশি কিছু বলা যাচ্ছে না, যেহেতু অনেক কিছু নিয়ে কথা বলবো, অনেক ধরনেরই কথা বলা হবে। সো হ্যাঁ হ্যাঁ, পরিচয় এতটুকুই যথেষ্ট। বেশি বলা যাচ্ছে না। জি এতটুকুই যথেষ্ট। জি জি। হুম। আপনি কি বাংলাদেশ থেকে বলতেছেন তো? জি ভাইয়া, বাংলাদেশ থেকে। হ্যাঁ, ওকে, এতটুকুই যথেষ্ট। ঠিক আছে। জি বলুন। আচ্ছা, আলোচনার বিষয় কি এটাই ছিল, নাকি আপনি নতুন করে কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, আমি আমার মনে হয় আমি একটা আসলে আপনার ভূমিকাটা স্লাইড আমি শুনিনি। দেখাই। আপনার হ্যাঁ, ভূমিকাটা না আমি আমি যদি আসলে শুনিনি, তো একটু ভূমিকা করলে ভালো হতো। আচ্ছা, ভূমিকাটা হচ্ছে আমরা হচ্ছে জীবন ধারণের জন্য খাবার হিসেবে মানুষ কি কি খাওয়ার স্বাধীনতা থাকা উচিত, এইটা হচ্ছে আমাদের বিষয়বস্তু আজকের। আমরা আমাদের আমি এই বিষয়ের উপরে আসলে আজকে প্রথম একটা এপিসোড করতেছি। এর উপরে আরো কন্টিনিউয়াস অনেকগুলো এপিসোড হবে একদিনে। সবগুলো আসলে শেষ করা সম্ভবও হবে না, কখনোই সম্ভব না। আর আজকের প্রোগ্রামটাও মাত্র 1 ঘন্টার আর কি। তো অলরেডি 10 মিনিট চলে গেছে। তো জীবন ধারণের জন্য তো মানুষ বিভিন্ন রকমের খাবার খায়, মানুষকে খাবার খেতে হয়। এখন মানুষের খাবার খাওয়ার যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা কতটুকু থাকা উচিত? মানুষ কি খাবার হিসেবে যেগুলা অজৈব, বা আমরা যে বলি যেটার ভিতরে প্রাণ নেই, অর্থাৎ মাটি, মানুষ কি মাটি খেয়ে বাঁচতে পারবে? তো বা যদি কথার কথা আমি ধরে নিই যে বা বেঁচে থাকা সম্ভব, বা কোনো একটা সময় আমি মানে তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজ্ঞানীরা এমন ধরনের কিছু ফুড তৈরি করলো যেটা হচ্ছে আহ মানে অজৈব পদার্থ থেকে, হ্যাঁ, তৈরি করা গেল, কোনো প্রাণী কিংবা উদ্ভিদ থেকে না। তো তখন কি ওইটাই খাওয়ার স্বাধীনতা তার থাকবে শুধু, নাকি সে উদ্ভিদ খেতে পারবে, নাকি সে প্রাণী খেতে পারবে? আবার প্রাণী খেতে পারলে বা পশু খেতে পারলে সে কি সব ধরনের পশু খাওয়ার স্বাধীনতা তার থাকবে? যেমন ইভেন মানুষ খাওয়ার স্বাধীনতাও কি তার আছে? তো এই যে একটা মানে ওয়াইড একটা অ্যাঙ্গেলে আমরা হচ্ছে আসলে আলোচনাটা করব। তো আমি প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম। আপনি যেহেতু একটু পরে এসেছেন, সেটা আপনার হয়তো জন্য দেখেছি, আমি সেটা হয়তো দেখেছি। হ্যাঁ, ভিডিও ক্লিপটা কি দেখেছেন? অল্প দেখেছিলাম। আচ্ছা, আমি আপনার জন্য জাস্ট 30 সেকেন্ডের একটা ভিডিও আমি আবার একটু প্লে করতেছি, একটু দেখেন। Oh, looking forward to this, aren't you? Almost done. Hungry. You know, some stores ran out this year, huh? Really? Can we deep fry it next year? Oh, in this family, we roast. Yeah. Ready to carve. Here we go. Can I have a leg? A leg it is. I'll do the one. I can't smell this little shit. bit. The garlic. You did garlic? I roasted it first. Oh, smells delicious. Can I have some stuffing? আচ্ছা, জি ভাই, তো দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলি খাবারের জন্য ওয়েট করতেছে, এবং সেই সময় হচ্ছে তাদের জন্য খাবার নিয়ে আসা হলো। তো সেই খাবারটা যখন ওপেন করা হলো তখন দেখা গেল কি, তার মাঝখানে একটা মানব শিশু ফ্রাই করা। যেরকম আমরা অনেক সময় দেখি যে একটা চিকেন ফ্রাই সামনে আমাদেরকে দেওয়া হয়েছে, তো এখানে একটা মানব শিশুকেই হচ্ছে ফ্রাই করে দেওয়া। আচ্ছা, তাহলে এখন আমি বলবো। কল্পনাই করতে পারি না। তো যাই হোক, অনেকেই হয়তো কল্পনা করতে পারি না, আবার হয়তো কিছু কিছু মানুষ আমাদের এই দুনিয়াতেই আছে যারা এটা কল্পনাও করতে পারতে পারে। তো আমরা এই যে আসলে একজন কি আসলে তার নিজের বাচ্চা হোক বা অন্যের বাচ্চা হোক, বা একটা বাচ্চা কিনে নিল, সেটাকে কি আসলে ফ্রাই করে খেতে পারে? এই স্বাধীনতাটাও কি থাকা উচিত কিনা? আমরা এরকম মানে অনেক বড় একটা অ্যাঙ্গেলে, নট অনলি ওই শুধু গরু খাওয়া যাবে কিনা, শুধু খাসি খাওয়া যাবে কিনা, শুধু শূকর খাওয়া যাবে কিনা, এরকম না। আমরা খুবই বড় একটা অ্যাঙ্গেলে এখানে আলোচনা করব। মানে এখানে একটা মানুষের বিষ খাওয়ার স্বাধীনতাও আছে কিনা সেটাও আমরা আলোচনা করব। আমি কি বোঝাতে পারছি? তো এটা জি একটা ভাই। অনেক লম্বা একটা এপিসোড হবে, অনেক কয়েকটা পর্ব আসবে, আজকে প্রথম পর্ব। তো আমরা মানে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে একটা মানুষের বিষ খাওয়ারও কোনো অধিকার
হ্যালো ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যালো, শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, আজকে সম্ভবত আমার এখানে ইন্টারনেটের কানেক্টিভিটি হয়তো একটু প্রবলেম করতেছে, যে কারণে বারবার কেটে যাচ্ছে আর কি, এরকমই হবে আর কি। তো যাই হোক, আচ্ছা। আমি এখানে একটি স্লাইড ওপেন করেছি, আমি এই স্লাইডটা একটু আগাই। মনিরুল ভাইয়ের মনে হয় ইন্টারনেটে খুব সমস্যা। আহ, উনি কিছুক্ষণের ভিতরে আশা করা যায় চলে আসবে। ব্যাক স্টেজে তো কেউ নাই দেখছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি কিছু কথা বলার চেষ্টা করি। আশা করি আপনারা শুনতে পারবেন। আমি ঠিক শিওর না শুনতে পারবেন কিনা। আসলে জীবন ধারণের জন্য কে কি খাবে কি না খাবে এটা কার ব্যক্তিগত বিষয় হওয়া উচিত বা স্বাধীনতা হওয়া উচিত কি উচিত নয়, সেটার বিষয়ে কথা বলতে হলে প্রথমেই দেখতে হবে যে আমরা মানুষ জাতি, আমাদের ভিতরে সভ্যতা বা নৈতিকতা বা আধ্যাত্মিকতার বোধ কতটুকু আছে। আমরা যদি নিজেদেরকে আদিমকাল এবং প্রাচীনকালের আহ অসভ্য বর্বরদের মতো মনে করি, তাহলে আমরা যে কোনো কিছুই খেতে পারি। আমরা আমাদের ভিতর যদি চিন্তা চেতনার বোধের অভাব থাকে, তাহলে আমরা শুধু গরু ছাগল কেন, আমরা এই যে মনিল ভাই চলে এসেছেন মনে হয়। হ্যাঁ, আমাকে বারবার একটু বের করে দিচ্ছে আর কি। আমি ওই যে বললাম, আমার এখানে হঠাৎ করেই ইন্টারনেটের প্রবলেমটা আর কি হয়েছে আর কি। আগে এটা ছিল না, আমি দেখতেছি বারবার আমাকে বের করে দিচ্ছে। আচ্ছা, আমি একটু আগাই, দেখি কতটুকু আগাইতে পারি। তো এই যে ফোর উপজাতির কথা বলতেছিলাম আর কি। তো এই ফোর উপজাতি, একটু আগাই। যখনই ফোর উপজাতির কেউ মারা যেত, তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত। এটা আপনি চিন্তা করেন, মানে মানুষের চিন্তা কেমন হতে পারে, যে তাদের মৃতদেহ খেলে হচ্ছে তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানানো যাবে। মানে এটা কি ধরনের চিন্তা আর কি, একটু আমরা চিন্তা করি আর কি। শরীরের বাকি অংশের মাংস খায় পুরুষরা, এই যে, আর মৃতদেহের মস্তিষ্কের মাংস শিশু এবং নারীদের জন্য নির্ধারিত। মানে নারীরা একটা খাবে, পুরুষটা আরেকটা খাবে। কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই। ফোর জাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রিয়জন মারা গেলে তার মাংস এবং মস্তিষ্ক খেয়ে নেয়। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তারপরের স্লাইডে যাই। এখানে লেখা আছে, তবে মৃতদেহের মস্তিষ্ক খাওয়ার ফলে তাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। দেখা দেয় এক ভয়ঙ্কর রোগ, যার নাম হচ্ছে কুরু। কুরু নামের এই বিশেষ রোগে আক্রান্ত হন এই উপজাতির বেশিরভাগ মানুষই। সায়েন্স নেচারে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানান, এই রোগের কারণে তাদের শরীরে একটি বিশেষ অনুভূতি অনাক্রম্যতা তৈরি করে। এই অণু কুরু, ম্যাড কাউ ও ডিমেনশিয়া রোগের প্রধান কারণ। সরি, অন্য পেজে চলে গেল। প্রধান। আচ্ছা ভাই, আমার মনে হয় কথা আহ, বললে ভালো হয়। এগুলো দেখালে অনেক আচ্ছা, সময় হ্যাঁ, আপনারই চলে আমি যায়। আমি আচ্ছা, আমি আমি কথা বলবো আর কি। স্লাইডটা ছোট্ট আর কি, শেষ করে ফেলবো। তাহলে নেক্সট করেন দ্রুত। হ্যালো।
প্রয়োজন। এখানে save করে দাও। মনিরুল ভাইয়ের মনে হয় আবার কাট হয়ে গেল। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে নিজেকে যদি আমরা আদিম ও প্রাচীনকালের বর্বর অসভ্য মনে করি, তাহলে আমরা যা খুশি তাই করতে পারি। কিন্তু আমরা যদি নিজেকে সভ্য, সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক মানুষ হিসেবে দাবি করতে হয়, তাহলে আমাদের উপর কিছু দায়-দায়িত্ব এবং কিছু চিন্তা চেতনা বা কিছু আদর্শ বা মতাদর্শ কিন্তু বর্তায়। দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমাদের উপর বর্তায়। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, খুব মোটা দাগে বলা যায় যে একটা কাজ করা হয়তোবা অন্যায় হতে পারে, কিন্তু সেইটা আমি কোনো প্রয়োজনে করছি নাকি বিনা প্রয়োজনে শুধু মনের খেয়াল খুশিতে করছি, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আবার প্রয়োজনটা কতটা তীব্র বা কতটা হালকা, সেটাও দেখার বিষয় আছে। সো বর্তমানে আমরা নিঃসন্দেহে আদিম বা প্রাচীন কালের কোনো মানুষ নই। আমরা নিজেদেরকে ভদ্র, সভ্য, নৈতিক এবং আধ্যাত্মিক আহ, আহ, সমাজের এবং সভ্য সমাজের মানুষ হিসেবে দাবি করি। তার সাথে সাথে আমাদের, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু আইন কানুন এবং বিচার ব্যবস্থা বলে রয়েছে, যদিও আইন এবং বিচার ব্যবস্থা এইটা দেশভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এখন আমরা কোনো কাজটা করব কি করব না, সেটা আমাদের অনেকটাই নির্ভর করে আইনের উপর, কিন্তু শুধুমাত্র আইনের উপর নির্ভর করে না, আমাদের নিজস্ব কিছু চিন্তা চেতনা, বোধ বুদ্ধির উপরেও নির্ভর করে। আহ, এখন খাবার হিসেবে কাউকে হত্যা করা, এটা কতটুকু সমীচীন বা কতটুকু যৌক্তিক, এর ব্যাপারে কথা বলতে হলে বলতে হয় যে আপনি কোন ধরনের প্রাণকে আসলে হত্যা করছেন। আর সবার আগে আমি অত্যন্ত দুঃখিত, আসলে বারবার আমাকে ইন্টারনেটের কারণে বের করে দিচ্ছে আর কি। জি সজীব, আপনি বলুন, আপনার যদি কোনো মন্তব্য কিংবা কোনো প্রশ্ন থাকে আপনি বলুন। আচ্ছা, আমার যদি আলোচনার বিষয় এটা ছিল না, আলোচনার বিষয় আমি করতে চাইছিলাম যে ইসলাম বা যে কোনো ধর্মে এই যে পশু হত্যা জি বা পশু বলির যে বিধান রাখা হয়েছে, এইটা জি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক। আর এর সাথে আমরা হুম, খাবার হিসেবেও কোনো পশু প্রাণীকে হত্যা করতে পারি কি পারি না, এটা নৈতিক হবে নাকি অনৈতিক বর্বর হবে, এটা ছিল আলোচনার মূল পয়েন্ট আসলে। আহ, তবে আপনি হুম, হুম, যেটা দিয়েছেন এটাও একটা অবশ্যই যৌক্তিক একটা আলোচনার পয়েন্ট বিষয়। তো আমি, হুম, হুম। আপনি যখন ছিলেন না, আমি মাঝে মাঝে কিছু কথা বলেছি অবশ্য। আচ্ছা আচ্ছা যেটা, জি। তো আচ্ছা, আপনি চাইলে আপনার যে মন্তব্য আর কি, আসলে মানুষের খাবার কি হওয়া উচিত, আপনি যেটা বললেন যে পশু হত্যা করে খাওয়া ঠিক না, ঠিক আছে, তাহলে আপনার স্ট্যান্ডটা কি এরকম যে মানুষের শুধু হচ্ছে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকা উচিত, এরকম? হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি যে দেখেন, আমরা হচ্ছে মানুষ, আমি কিছু কথা আগেও বলেছি, আবার একটু বলি যে আমরা যদি জি জি যদি নিজেদেরকে আদিম বা প্রাচীন কালের অসভ্য, বর্বর, আহ, নৃশংস মানুষ মনে করি, তাহলে আমরা যা খুশি তাই করতে পারি। ওই যে বিজ্ঞানের বইতে যে বিজ্ঞানের চার্লস ডারউইন যেটা বলেছে, আহ, হুম হুম এটা কি ছিল, আহ, আমি এটা ভুলে গেছি ঠিক, কি সুন্দর একটা শব্দ ওনার, আহ, হ্যাঁ বলেন, সমস্যা নেই। যে, কি বলে, টিকে থাকার জন্য সংগ্রাম, এটার ইংরেজিতে কি সুন্দর একটা নাম আছে। যাই হোক, তো টিকে থাকার জন্য যে সংগ্রাম, তো ওনার ওই যুক্তিতে বলতে হলে বলা যায় যে আমরা যা খুশি তাই করতে পারি। আমরা চাইলে গাছও হত্যা করতে পারি, চাইলে পশু হত্যা করতে পারি, চাইলে মানুষ হত্যা করতে পারি। কিন্তু যদি আমরা নিজেদেরকে কোনো সভ্য, সামাজিক, তারপর নৈতিক এবং আধ্যাত্মিক দেশ, রাষ্ট্র এবং আধ্যাত্মিক জগতের মানুষ হিসেবে দাবি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের উপর কিছু দায় দায়িত্ব, কিছু কর্তব্য, কিছু চিন্তাধারা আসলে বর্তায়।
তো তার আলোকে আপনি যদি প্রশ্ন করেন যে মানুষের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, তো এখানে সোজাসাপটা একটা উত্তর হচ্ছে যে খাবার আমরা কেন খাই। আমরা তো খাবার না হুম, খেয়েও থাকতে পারি। খাবার খাওয়ার মূল কারণ সেটা হচ্ছে প্রধানত বেঁচে থাকা, আর কিছু না। তো হুম, খাবার হুম, খাওয়ার মূল কারণ হচ্ছে প্রধানত বেঁচে থাকা। এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট যুক্ত হয়, যেমন আহ, খিদা মেটানো। বেঁচে থাকা আর খিদা মেটানো মোটামুটি একই ধরনের কথা হয়ে গেল। আর হুম, এর হুম, সাথে হতে পারে যে আহ, প্রয়োজনীয় এবং উপকারী পুষ্টি পাওয়া। আর তার সাথে আরেকটা হুম, হতে হুম, পারে শরীরে শক্তি পাওয়া, যাতে আমরা কাজকর্ম করতে পারি। এই আমার চিন্তাধারায় যতটুকু ধরে, এই মোটামুটি ৩টা ৪টা পয়েন্টের কারণে আমরা খাই। এইগুলো হুম, দরকার না হলে কিন্তু খাবার প্রয়োজন আমাদের হতো না। হুম, তো হুম, হুম, খাবার হিসেবে আমরা কি হত্যা করব বা কি হত্যা করব না, আসেন এবার এই পয়েন্টে। এই পয়েন্টে আমরা হুম, যেটা স্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে যে হুম, মানুষকে অবশ্য বেঁচে থাকতে হবে, এবং বেঁচে থাকার জন্য কিছু না কিছু কিন্তু খেতেই হচ্ছে। এখন হুম, এই কিছু না কিছু খাওয়ার আমাদের কোথাও না কোথাও কিন্তু একটা সীমাবদ্ধতা টানতেই হয়। যদি আমি কেটে গেল নাকি ভাইয়া? হ্যালো? জি বলেন। আচ্ছা, হ্যাঁ। যদি আমরা এই যুক্তিতে বলতে থাকি, তাহলে তো যে কেউ যে কাউকে খুন করে খেয়ে নেওয়ার অধিকার রাখে। যেমন আপনি ১ম এ দেখালেন স্লাইডে যে কোন এক হুম, দেশের মানুষ তারা মানুষকে হত্যা করে খেয়ে নেয়, নরখাদক যাদেরকে বলা হয়। তো ওইভাবে জি। খাবারের অজুহাত দিতে গেলে কিন্তু ওটাও হয়। তো হুম, আচ্ছা, হুম, এত কথা না বাড়িয়ে আমি মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে মানুষ। মানুষ হিসেবে আমরা কিন্তু শুধু মানুষ না। মানুষ হিসেবে হুম, আমরা হুম, কিন্তু শুধুমাত্র প্রাণী না। আমাদেরকে মানুষ বলার একটা এই ব্যাকরণগত কারণ আছে। সেটা হচ্ছে যাদের ভিতর মানবতা বা মনুষ্যত্ব নামক জিনিসটা আছে, আসলে কিন্তু তাদেরকে হুম, মানুষ বলা হয়। এখন হুম, হুম, যাদের ভিতর দেখবেন মনুষ্যত্ব নামক জিনিসটা থাকে না, ওই মানুষ কিন্তু তাদেরকেই অমানুষ বলে। যখন কেউ বড় ধরনের কোনো অন্যায় করে, অপরাধ করে, আহ, তাদেরকে হুম, কিন্তু পশুর সাথে তুলনা করা হয়। কেন? কারণ তাদের মানুষের জগতে থাকার মতো বোধ বুদ্ধি বা চিন্তা চেতনাটা নাই। তো যাই হুম, হোক, হুম, হুম, এখানে সহজ কথায় যেটা বলা যায় যে প্রাণ যেটা, সেটা মানুষেরও আছে, একটা পশু পাখিরও আছে, আর আরেকটা হুম, গাছেরও আছে। কিন্তু আপনি যদি হুম, একটু চিন্তা করেন বা আহ, ব্যাখ্যা করেন, দেখেন, বিজ্ঞানের আলোকেই দেখেন বা যেটার আলোকেই দেখেন, সাধারণ সেন্সের আলোকেই দেখেন, দেখবেন হুম, যে মানুষ আর পশু পাখির ভিতর কিন্তু বহু মিল আছে, অনেক মিল আছে। আমাদের সবারই হুম, হাত পা রয়েছে, খাবার পদ্ধতিও এক। আমাদের মূল কথা হচ্ছে সবার একটা করে মস্তিষ্ক রয়েছে, হাত হুম, হাত হুম, পা চোখ মুখ রয়েছে। এবং মূল যে পয়েন্ট সেটা হচ্ছে মস্তিষ্কের ভিতর কিন্তু কনসাসনেস নামক একটা জিনিস আছে, সচেতনতা আছে। হুম, কিন্তু আপনি হুম, হুম, যখন গাছ বা কৃমি বা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা মাশরুম যেটাকে বলা হয়, হুম, ছত্রাক বলা হুম, হয়, ফাঞ্জাই বলা হয় জীববিজ্ঞানের পরিভাষায়, এইগুলোতে আপনি যদি যাচাই করেন তাহলে দেখবেন যে এদের মোটামুটি অনেক কিছু থাকলেও, ওই হাত পা নাই ওদের যদিও, আহ, হুম, এদের নিজস্ব কিছু ধরনের অঙ্গ থাকলেও মূল যে পয়েন্ট নাই সেটা হচ্ছে এক, ব্রেন নাই; দুই, কনসাসনেস নাই। গাছের ক্ষেত্রে বলতে গেলে হুম। আহ, আপনার সেন্ট্রাল নার্ভাস কনসাসনেস সিস্টেম নেই। নাই, এটা কি আপনি শিওর? মোটামুটি শিওর কনসাসনেস এটা। মানে হচ্ছে সচেতনতা। আমি একটু আপনার সাথে এখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন, যেমন একটি গাছ যদি আপনি একটি অন্ধকার ঘরে রেখে দেন এবং হচ্ছে শুধু একটা, মনে করেন এক সাইডের একটা জানালা খুলে রাখেন যে সাইড দিয়ে আলো আসে, দেখবেন গাছ সচেতনভাবে সেই দিকে বাড়তে থাকে। যদি এটা লতানো গাছ হয়, এই লতানো গাছটা ওই আলোর দিকে আস্তে আস্তে যাইতে থাকে। তো গাছের কি আসলেই সচেতনতা নাই? এখানে কিংবা আমি আমি একটুখানি আরেকটা বলি। উদাহরণ দেই। হ্যাঁ, আপনি না, বলবেন বুঝতে পারছি অবশ্যই। ভাইয়া, বুঝতে পারছি আপনি তারপরে কি পয়েন্ট। আরেকটা উদাহরণ দেই, যেমন মনে করেন লজ্জাবতী লতার একটা গাছ। এটাকে আপনি হ্যাঁ, আমি টাচ বলতে করবেন, চাচ্ছিলাম। এ হচ্ছে কলাপস করবে। আমি একটু বলি আপনাকে, আপনার কথা তো আমি শুনতেছি, অসুবিধা নেই। আবার আপনাকে বলতে দেব, অসুবিধা নেই। এবং আপনি কিছু গাছকে দেখবেন যে গাছগুলো হচ্ছে কিছু প্রাণীকে ক্যাপচার করে ফেলে, বিভিন্ন বনের মধ্যে পাওয়া যায়। এটা তো আপনি মনে হয় জানেন। কিছু মানে প্রাণী বা কীটপতঙ্গ এগুলাকে ক্যাপচার করে সে মানে তার ভিতরে নিয়ে নেয় বা খেয়ে ফেলে, এখান থেকে সে পুষ্টি নেয়। এই ধরনের কিছু গাছ কিন্তু অ্যামাজন বা বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়, যেটা পাওয়া যায়, মানে যেটা জানা যায়। তো আমরা কি আসলে বলতে পারি গাছের কনসাসনেস নাই? জি বলুন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আসলে ইংলিশে যদি বলতে হয়, এটাকে বলে গাছের সেন্টিয়েন্ট হওয়া নয়, এটাকে বলে সেন্সিবল হওয়া। সেন্টিয়েন্ট আর সেন্সিবল হুম, এর ভিতরে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে সেন্টিয়েন্ট অর্থাৎ স্পর্শকাতর। যদিও সেন্সিবল এর আপনি যদি ডিকশনারি দেখেন, ওই স্পর্শকাতরই আসবে। কিন্তু মেডিকেল যে হুম, হুম, পার্থক্যটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু সচেতন ভাবে আহ, আমরা রিয়াক্ট করি। মানুষের হাতে আপনি যদি আঘাত করেন বা কারেন্টের শক দেন, তাহলে কিন্তু সে একদম ওই যে সচেতন ভাবে সেটার প্রতি রিয়াক্ট করে। হুম, কিন্তু অন্যদিকে গাছ যেটা করে সেটা হচ্ছে সেন্সিবল।
অর্থাৎ হুম, গাছের যে ফিজিক্যাল যে মেকানিজম সেটার আলোকে হুম, হুম, সে যেটা করে তার হুম, হুম, প্রথমেই তো বললাম যেমন তার কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নাই, তার কোনো ব্রেন নাই, কিন্তু তার হুম, এই যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যথাগ্রাহী অঙ্গ নাই। মানুষের যেমন যে এই যে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি, পঞ্চ ইন্দ্রিয় নাই, কিন্তু গাছের নিজস্ব কিছু ইন্দ্রিয় আছে। এই ইন্দ্রিয়গুলোর কাজ হচ্ছে হুম, হুম, পরিবেশের যে প্রভাব, পরিবেশের যে ধরন, সেই ধরনগুলোর উপরে তার প্রতিক্রিয়া করাটা হচ্ছে তার কাজ। উদাহরণস্বরূপ এই যে হুম, হুম, আমরা ছোটবেলায় সম্ভবত সেভেন এইটের বইতে পড়েছিলাম যে কোনো অন্ধকার ঘরে কোনো একটা গাছ যদি জানালার দিকে রাখা হয় তাহলে জানালার ওই আলোর দিকে সে ঝুঁকে যায়। একইভাবে আপনি উদাহরণ হুম, দিলেন হুম, লজ্জাপতি গাছ, তারপরে পোকা খেকো গাছ এক ধরনের আছে। এদের হুম, আসলে হুম, ফিজিক্যাল মেকানিজমটাই ওই ধরনের। তো হুম, হুম, আমরা যদি আমি আগেই বিজ্ঞানে চলে গেলাম, এটা আমার একটু ভুল হয়েছে। আমি যদি হুম, বিজ্ঞানের আলোকে বলি তাহলে বলা যায় যে গাছ এবং প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী কোনো দিক দিয়ে সমান নয়। প্রথমেই বললাম অন্যান্য পশু পাখি এবং মানুষ বলতে গেলে প্রায় সব দিক দিয়ে সমান, শুধুমাত্র চিন্তা চেতনার দিকটা বাদ দিয়ে এবং চিন্তাধারার দিক দিয়ে। হুম, হুম, আর হুম, গাছ সম্পূর্ণ ভিন্ন। সায়েন্সের আলোকে বলতে গেলে এমন হয়। তো আমরা যদি গাছটা খাই এটা আসলে পশু হত্যার মতো মোটেই হয় না, এটা সম্পূর্ণ ভিন্ন হয়। হুম, গাছের হুম, উপর হুম, বলতে গেলে আরো অনেক কথা বলা যাবে, তবে আমি সহজে যেটা আহ, বুঝি বা সহজে যেটা কনক্লুশন টানা যায় সেটা হচ্ছে যে আমরা হুম, হুম, খেতে অবশ্যই পারবো, কিন্তু প্রয়োজনে। আমাদের যদি প্রয়োজন হয় তাহলে হয়তোবা এরকম পরিস্থিতি পড়লে মানুষ মেরেও হয়তোবা খেতে হবে, এমনও সিচুয়েশন জীবনে হয়তোবা আসতে পারে, পৃথিবীতে আসতে পারে। আবার হুম, যখন আমাদের প্রয়োজন হয় না তখন হয়তোবা গাছ হত্যা করেও খাওয়ার প্রয়োজন নেই। যদি আমি এখন খাবার খাই, অন্তত সাধারণ আমরা হুম, হুম, মানুষ দৈনিক 3 বেলা খাই, কিন্তু এমনও কিন্তু হুম, মানুষের হুম, পক্ষে পসিবল যে 4-5 দিন হুম, 1 সপ্তাহ না খেয়ে থাকে। আমি আচ্ছা, নিজেও একসময় ছোটবেলায় বাসায় বাসায় রাগারাগি করে 4 দিন পর্যন্ত না খেয়েছিলাম শুধুমাত্র পানি খেয়ে। এটা কিন্তু হুম, হুম, পসিবল। যাই হোক, পয়েন্ট আমার হুম, এটা হুম, না। পয়েন্ট হচ্ছে যদি আমরা নৈতিকতা বা আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকেও বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, হুম, হুম, হত্যা সেটা আমরা যাকে করি, মানুষ হত্যা করি, পশু হত্যা করি, গাছ হত্যা করি, বা একটা পোকামাকড়, একটা পিঁপড়াকেও যদি হত্যা করি, অন্যায় হুম, হুম, সবগুলোই হয়, প্রথম কথা। হুম, কিন্তু কথা হচ্ছে যে হুম, আমরা কোনটা প্রয়োজনে করছি আর কোনটা অপ্রয়োজনে করছি, এটা কিন্তু একটা দেখার বিষয়। আর সাথে সাথে হুম, আরো একটা পয়েন্ট বলে দেওয়া যায় সেটা হচ্ছে যে আমরা কোন চেতনার প্রাণকে আসলে হত্যা করছি। চেতনা বলতে আমি ওই হুম, যে হুম, মেডিকেলের চেতনা বোঝাচ্ছি না, চেতনা বলতে চিন্তা চেতনার চেতনা বলছি আর কি। হুম, হুম, এই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বলা যায় যে গাছ হচ্ছে সব থেকে নিম্ন চেতনার প্রাণী। তার হুম, দেখেন হুম, তার ভিতরে নড়াচড়া করার ক্ষমতাটাও নাই, তার ভিতরে কোনো ধরনের রিয়েক্ট করার ক্ষমতাটাও নাই, কিন্তু এর থেকে নিঃসন্দেহে একটু হুম, হুম, উচ্চ স্তরের চেতনা বা প্রাণী হচ্ছে আমাদের পশু পাখি যেগুলো। আবার পশু পাখির থেকেও আর একটু উচ্চ স্তরের চেতনা হচ্ছে আমাদের মানুষ আর কি। ঠিক আছে, তো এখন আপনি এটা হুম, হুম, যদি এরকম সত্য দেন যে হত্যা করলে সবাইকে করতে হবে, হত্যা না করলে কাউকে করা যাবে না, এইটা কিন্তু আসলে যুক্তিবিদ্যার দৃষ্টিতেও সঠিক হয় না। হত্যা হুম, যাকেই করেন সব কয়টাই অন্যায়, কথা এটাই সঠিক। কিন্তু আমরা কোনটা প্রয়োজনে করছি আর কোনটা অপ্রয়োজনে করছি, এবং তার সাথে হুম, সাথেই কোন চেতনার প্রাণীকে হত্যা করছি এটাও দেখার বিষয়। তো এই হুম, 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 দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আমরা খাবার খাই, আগে যেটা বললাম যে প্রথমত বেঁচে থাকার তাগিদে, দ্বিতীয়ত গায়ে শক্তি পাওয়ার জন্য, তৃতীয়ত সব ধরনের পুষ্টি পাওয়ার জন্য, এবং আমাদের কাজকর্ম সম্পাদন করার জন্য আমাদের খাবার খাইতে হয়। তো সেই দৃষ্টিকোণ হুম, থেকে হুম, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা মানুষ, আমাদের ভিতর নীতি নৈতিকতা বোধ বুদ্ধি বা যে চিন্তার যে জগৎ, এই জগতে ভ্রমণ করার ক্ষমতা আছে যেটা অন্যান্য পশু পাখির নাই। তো হুম, একই সাথে হুম, মানুষ হিসেবে আমাদের যে দেহ, এই দেহের জন্য সব থেকে এটা কি বলে, সব থেকে সুইটেবল বা সব থেকে উপযোগী খাবার সেটা কিন্তু হচ্ছে প্ল্যান্ট বেসড খাবার, গাছপালা থেকে আসা খাবার। তো এক্ষেত্রে আমি যদি হুম। ইতি টানতে আচ্ছা, হয় বা আমি আমি শেষ করতে হয় তাহলে আমি বলতে চাই, জি আপনাকে ভাই শেষ করি। আমি তাহলে বলতে হয় যে হ্যাঁ, হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের শুধুমাত্র উদ্ভিদ, শাকসবজি, আচ্ছা ফল আপনি ফসল এগুলোর উপর আপনি আর ডিপেন্ড থাকা। 2 মিনিট বলেন, হ্যাঁ, ঠিক আছে? তারপরে আবার শেষ একটু করে হ্যাঁ, দিচ্ছি, জি, আমি শেষ করে জি, জি, দিচ্ছি। হ্যাঁ, তো মানুষ জি। হিসেবে আমাদের শুধুমাত্র শাকসবজি, ফলমূল, আহ, হুম, আহ, হুম, পাতা, যেটা শাক পাতা, এবং আহ, ফলমূল তো বললাম, এই ধরনের খাবারের উপর ডিপেন্ড করে থাকা পসিবল। আমাদের কোনো ধরনের মানুষ হত্যা করারও প্রয়োজন নাই, আমাদের কোনো ধরনের পশু পাখি বা কীট পতঙ্গ হত্যা করারও প্রয়োজন নাই। তো আর সাথে সাথে যদি ডায়েটের কথা বলেন, একটা হচ্ছে নন ভেজ ডায়েট অর্থাৎ মাছ মাংস খাওয়া, একটা হচ্ছে ভেজিটেরিয়ান ডায়েট যেটা হচ্ছে মাছ হুম, মাংস হুম, না খাওয়া কিন্তু অ্যানিমাল প্রোডাক্ট যেমন দুধ এবং ডিম খাওয়া। আরেকটা হচ্ছে হুম, ভিগানিজম বা ভিগান ডায়েট, যেটা সেটাতে সব ধরনের অ্যানিমাল প্রোডাক্ট থেকে দূরে থাকা হয়। কেন? অ্যানিমাল প্রোডাক্টে যেহেতু পশু পাখিদেরকে কষ্ট দেওয়া হয়, তো তারা এখান থেকে দূরে থাকে। তো আমার চয়েস হবে
I think veganism is the best suitable for human body. তো ঠিক আছে, আমার ওকে, ওকে। এখানে শেষ। আচ্ছা। তো আপনার পয়েন্টগুলো মূলত নৈতিকতাকে বেস করেই হচ্ছে কথাগুলো হচ্ছিল। ঠিক আছে? যেহেতু মানুষ হচ্ছে নৈতিক একটা প্রাণী বা মানুষের মধ্যে মানবতা আছে, নৈতিকতা আছে। এটা একটা ছিল। আরেকটা ছিল হচ্ছে গাছ বা প্রাণী এগুলা কেমন কনসাস সেই বিষয়গুলো এসেছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমি একটু আমার স্লাইডে একটু ফেরত আসি। আপনি কি স্লাইডে দেখতে পাচ্ছেন কিনা? এখানে হ্যাঁ, ইসহাক ভুঁইয়া নামে একটু একজন বড় করে ছিলেন। দেন। না, এর চেয়ে বড় আমি করতে পারতেছি না। আপনি যদি একটু জুম করে দেখতে পারেন, আমি পড়ি। ও- উনি ওনাকে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো সকল প্রাণী এবং উদ্ভিদ সমান কিনা ওনার চোখে। যেমন আপনি স্ট্রেট বলেছেন যে সকল প্রাণী আর উদ্ভিদ সমান না। তো ওনার যে মানে জাজমেন্ট সেটা অনুযায়ী আসলে সকল প্রাণী এবং উদ্ভিদ প্রত্যেকেরই তো প্রাণ আছে। সুতরাং এগুলা কেউই কারো চেয়ে উৎকৃষ্ট বা নিকৃষ্ট এরকম না, সবাই সমান। তো মূলত আমাদের আলোচনাটা এখান থেকে শুরু হয়েছিল। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে সবাই যেহেতু সমান, তাহলে উদ্ভিদ এবং প্রাণী সব তাহলে মানে হত্যা করলে তো দুইটাই সমান অপরাধ হওয়ার কথা। আপনি কি এরকমই মনে করেন কিনা? তো উনি তখন এটার উত্তর দিয়েছেন যে হ্যাঁ, এটা দুইটাই একই রকম অপরাধ। তা আমি বললাম, তাই দুইটাই যদি অপরাধ হয়, তো তাহলে মানুষ কিভাবে বেঁচে থাকবে? মানুষ কি মাটি খেয়ে বেঁচে থাকবে? মাটি খেয়ে তো আর বেঁচে থাকতে পারবে না। তাহলে এটা সলিউশন কি? বা মানুষ আসলে মাটি খেয়ে তো বেঁচে থাকতে পারবে না। তো তখন উনি বলছে, হ্যাঁ, তাহলে তো খাইতেই হবে। তো তাহলে তখন আমি তাকে একবারে মানে স্ট্রেট প্রশ্ন করেছি। তো যেহেতু সবই সমান এবং মানুষের হত্যা করা ছাড়াও কোনো উপায় নাই। আবার হত্যার ক্ষেত্রে ওনার পয়েন্টটা ছিল হচ্ছে উদ্ভিদ হত্যা, মানুষ হত্যা এগুলো সবই সমান। যেহেতু প্রাকৃতিক ভাবে উনি এটা মনে করেন না যে হচ্ছে প্রাণী হচ্ছে কম উন্নত আর হচ্ছে মানুষ হচ্ছে বেশি উন্নত। যেমন আমাদের ইসলামে বলা আছে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তো উনি তো এটা বিশ্বাস করেন না যে মানুষ সৃষ্টির সেরা জীব। না, সৃষ্টির যত জীব আছে সব একই, ঠিক আছে? উনি কাউকে প্রায়োরিটি দিতে চান না। তো যাই হোক, উনি নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছেন। এই কারণে উনি পরবর্তীতে বলতেছেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তাহলে কি বেঁচে থাকার জন্য মানুষ হত্যা করে কিংবা পশু হত্যা করে খাওয়া, যেহেতু দুইটাই সমান অপরাধ, তো দুইটাই করা যাবে? উনি একবারে সোজা উত্তর দিয়ে দিয়েছেন, হ্যাঁ, দুইটাই সমান অপরাধ এবং বেঁচে থাকার জন্য আসলে এটা করতে হবে। হ্যাঁ, উনি একবারে স্ট্রেট মানে এটার অ্যান্সার দিয়েছে ওনার যুক্তি অনুযায়ী। ঠিক আছে? তো আমিও যে প্রথমে নরঘাতক একটা গোষ্ঠী দেখিয়েছিলাম, তো আসলে প্রত্যেকেই তো মানে মনে করেন একটা কথার পিছনে একটা লজিক থাকে। যেমন আপনার কথার এটা পিছনে একটা মূলত লজিক এটাই, হলো, বুঝতে পারছি। হুম, হ্যাঁ, আপনার কথার পিছনে বড় একটা লজিক হলো আপনি মানুষ এবং পশুকে কিন্তু একই রকম মনে করেন না। কাউকে আপনি একটু বেশি শ্রেষ্ঠ মনে করেন। এটা কিন্তু মূল কারণ। মানে মানুষের মানবতা আছে, মানুষের নৈতিকতা আছে, পশুর এটা নাই, গাছের আরো নাই। ভাইয়া এম আই ছোট করে রাইট? একটা বাক্য বলি। ভাইয়া একটা বাক্য, যদি মানুষের ভেতরে এই নীতি নৈতিকতাটা না থাকে, তাহলে আমি মনে করি মানুষ আর পশু উভয় সমান, কোনো পার্থক্য নাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তার মানে মানুষের মধ্যে নীতি নৈতিকতা বা বিবেকবোধ বা মানবতাবোধ এগুলো থাকার কারণে মানুষ একটু আধ্যাত্মিকতা শ্রেষ্ঠ প্রাণী প্রাণী, তাই না? আর জি, হচ্ছে প্রাণী তার চেয়ে একটু কম। আর উদ্ভিদের ভিতরে হচ্ছে মানে আপনি ওই যে কি কি বললেন, সমান। কনসাস নাই, তারপরে তার যে হচ্ছে ব্রেইন কনসিয়াসনেস, নাই, তার নিউরাল, হ্যাঁ জি, যে কনসিয়াসনেস বললেন তো আপনি। হ্যাঁ, কনসাসনেস নাই, তার হচ্ছে নিউরন যে সিস্টেম মানে সেন্স করার, মানে পঞ্চ ইন্দ্রিয় আমাদের যেরকম আছে সেগুলা নাই, অন্য ধরনের সিস্টেম আছে। তো এরকম আরো কিছু নাই যেগুলো পশুর আছে। এই কারণে হচ্ছে আপনি বলতেছেন যে উদ্ভিদটা খাওয়া যেতে পারে, কিন্তু আহ, আপনি মানে এটাকে প্রিফার করতেছেন আর কি। জি, আপনার যুক্তিটা এরকম ছিল। আচ্ছা, এখন আমি আপনাকে একটু প্রশ্ন করি এইভাবে, সেটা হলো আহ মানে আমি আপনাকে আগেই একটু আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রশ্নগুলো খুবই একটু বলুন অকওয়ার্ড মনে হতে পারে। ঠিক আছে? বলুন মানে আপনি খুবই একটু বলুন। অকওয়ার্ড মনে হতে পারে। যে প্রাণীটা মারা গেল, মানে মারা গেছে, মৃত প্রাণী, মৃত প্রাণী খাইলে কি তাহলে কোনো সমস্যা আছে? মৃত প্রাণী মানে যদি, ওটা তো হ্যাঁ আর আপনি বুঝতে পারছি হত্যা আপনি কি করতেছেন বলছেন। না। জি। ধরেন জঙ্গলে বা শহরে কোথাও একটা প্রাণী মরে পড়ে আছে, সেটা মানুষ হোক বা অন্য যে কোনো প্রাণী হোক,
এটাকে যদি আমরা জি, জি। দেখেন, নৈতিকতারও কিন্তু আবার মান আছে। একটা হচ্ছে নিম্ন নৈতিকতা, একটা হচ্ছে মধ্যম নৈতিকতা, একটা হচ্ছে উচ্চ নৈতিকতা, হুম, এবং এর হুম, ভিতরে আরো অসংখ্য নৈতিকতা হতে পারে, অমূলদ সংখ্যা টাইপের আর কি। তো দেখেন, হুম, হুম, যদি একেবারে মিনিমাম নৈতিকতার দৃষ্টিকোণ থেকে, বা দেখেন, নৈতিক বলতে কিন্তু শুধু নৈতিক না, এর ভিতরে আধ্যাত্মিকতা আসতে পারে, বিবেক বোধ আসতে পারে, এর ভিতরে হুম, মতাদর্শ আসতে পারে, এর ভিতরে সভ্যতা, সামাজিকতা, এই ধরনের শব্দগুলো আসতে পারে। তো তাহলে আমি বলবো যে লিস্ট ওই যে ইউরোপ আমেরিকা যেটা চলে, যে কারোর ক্ষতি না হুম, করে তুমি যা খুশি করে বেড়াও। হ্যাঁ, তো হুম, যদি ওই হুম, রকম দৃষ্টিকোণ থেকে বলতে হয়, তাহলে বলতে হয় যে প্রাণীটা যেহেতু মারাই গিয়েছে, সে হুম, যখন হুম, চলেই গিয়েছে, এবং আমি তাকে মারিনি, হুম, তাহলে হুম, মরার পরে তাকে আমরা কি করব না করব, তাতে আসলে হুম, তার কিছু যায় আসে না। যেমন আমি নিজের ক্ষেত্রে বলি, আমি মারা যাওয়ার পরে দেশের হুম, মানুষ যদি হুম, আমাকে রান্না করে খায়, আমার কিছু যায় আসে না। এটা হচ্ছে একদম নিম্ন নৈতিকতার একটা কথা হয়ে গেল। ঠিক আছে, হুম, হুম, লিস্ট এটা হুম, কারো ক্ষতি করা হচ্ছে না, এবং আইন আইন বলতে আমরা যেটা বুঝি যে লিস্ট কারো ক্ষতি না করা, এবং কেউ ক্ষতি করলে, অন্যায় করলে তাকে বিচারের আওতায় আনা, তাই তো? তো লিস্ট হুম, এখানে কারো ক্ষতি করা হলো না। কিন্তু যদি আমরা একটু উচ্চ নৈতিকতা দেখাই, একটা উচ্চ বিবেক বোধ দেখাই, একটু হুম, সভ্য, একটু সামাজিক, একটা হুম, সংস্কৃতিটা বলা ভুল হবে এক্ষেত্রে, একটু সামাজিক দৃষ্টিকোণ থেকে যাই, তাহলে যে ব্যক্তি বা যে প্রাণী, সে হয়তো বা আমাদের কেউ, বা নিজ জাতির কেউ, বা একটা প্রাণী তো, হুম, যার প্রতি আমরা হুম, মায়া দেখাতে পারি, মমতা দেখাতে পারি, এবং হুম, যাকে, সে মারা গিয়েছে, এখন তাকে খাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। যেটা আগেই বললাম, যে খাবার কেন খাবো, আমাদের প্রয়োজন তাই। যে ক্ষেত্রে প্রয়োজন হুম, নাই, সেক্ষেত্রে তো আর কাউকে মারারও দরকার নাই, মরে গেলে খাওয়ারও দরকার নাই। সো যেহেতু এখন আমাদের হাতে অনেক খাবার আছে, এবং না, এই আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে আপনি যেটা বললেন আপনার প্রয়োজন নাই। কিন্তু একজন যদি বলে যে আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমার মন চাচ্ছে আমি খাবো, তখন আপনি তাকে বাধা দিতে পারেন কিনা? মরার ক্ষেত্রে, মানে হ্যাঁ, একটা মৃত প্রাণী খাওয়ার ক্ষেত্রে। মানে সে খেতে চাচ্ছে। আপনি কি তাহলে তাকে বাধা দিতে পারেন কিনা? হ্যাঁ, যদি আহ, আহ, মানে সে তো কারো নৈতিকতাটা, ক্ষতি করতেছে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এখন নৈতিকতাটা যদি নৈতিকতা খুবই, নৈতিকতাটা আমি আরেকবার বলি। নৈতিকতাটা কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, অবশ্যই ভারী করে। নৈতিকতাটা খুবই ভ্যারি করে। আপনার কাছে যেটা নৈতিক, এটা আরেকজনের কাছে খুব অনৈতিক মনে হতে পারে। আমি আপনাকে একটু উদাহরণ দেই। একটু ইন্টারাপ্ট করি, ৫ মিনিট কথা বলি, তারপর আপনাকে আবার সুযোগ দিব। যেমন আমি আপনাকে বলি, আমাদের ঢাকা ভার্সিটির একজন খুবই ভালো একজন শিক্ষক ছিলেন। ইনি হচ্ছে ওনার নাম হচ্ছে হুমায়ুন আজাদ। উনি ওনার বইতে লিখতেছেন যে মেয়েদের বিয়ে শাদী বা এই জিনিসগুলো, এগুলো টোটালি দরকার নাই। তো যে যার সাথে ইচ্ছা বিয়ে করতে পারে, এবং বিয়েটাই হচ্ছে সমস্যা। উনি ওনার একটা বই লিখছেন, এটা হচ্ছে সবকিছু ভেঙে পড়ে। তো সেখানে উনি দেখাচ্ছেন যে এই যে বিয়েটা, এটা হচ্ছে একটা ব্রিজ। তো এই বিয়েটাই হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা। বিয়ের কারণে হচ্ছে মানুষ সুখী আপনি হতে পারে না। একটা ওয়ার্ড, আপনি বিয়েটা একটা ব্রিফ নাকি বললেন, আমি ঠিক বিয়ে বুঝতে হচ্ছে পারলাম না। ব্রিজ, 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 ব্রিজ ও, মানে ব্রিজ, সেতু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে ব্রিজ। তো ওনার যেটা ওখানে বক্তব্য, আপনি যদি কখনো সম্ভব হয় সবকিছু ভেঙে পড়ে বইটা পড়ে দেখতে পারেন। তো ওখানে উনি দেখাচ্ছেন, বা উনি ওইখানে যে গল্পটা সেটাতে এটাই লিখছেন, যে সেটা হচ্ছে আসলে মানুষের এই যে বিয়ের কারণে আসলে মানুষ শেষ পর্যন্ত, একটা নারী এবং একটা পুরুষ সুখী হতে পারে না। তো ওনার বক্তব্য হচ্ছে বিয়ে শাদী এগুলা না থাকলেই ভালো। যার সাথে যার যখন মন চাবে সে তার সাথে ফিজিক্যাল রিলেশন করবে। আবার মন চাবে না সে চলে আসবে। কোনো সমস্যা নেই। আবার অনেকে কিন্তু আপনার মনে করে যে ভাই বোনে ফিজিক্যাল রিলেশন, দ্যাটস অ্যালাউড, ইট ইজ নট প্রবলেম, টোটালি নট প্রবলেম। মানে এটা তার কাছে নৈতিক, এটা কোনো অনৈতিক বিষয় না। আবার এখনো অনেকেই মনে করেন যে হচ্ছে সমকামী ছেলে ছেলে ফিজিক্যাল রিলেশন, এটাও নৈতিক এবং এটা ব্যক্তি স্বাধীনতা। তো নৈতিকতার যে ডেফিনিশন, এই ডেফিনিশনটা কিন্তু অনেক ভ্যারি করে, বিভিন্ন দেশ থেকে দেশে ভ্যারি করে। আপনার কাছে মনে হইতে পারে এটা নৈতিক, আরেকজনের কাছে ওই একই কাজ সেটাকে অনৈতিক মনে হতে পারে। তো আমি ওই যে প্রথমে একটা ভিডিও প্লে করেছিলাম, ডেফিনেটলি ভিডিওটা দেখার পরে আমাদের বাংলাদেশের সবার কাছে একটু অকওয়ার্ড লাগবে যে একটা ছোট্ট একটা বাচ্চা, এটা হচ্ছে মানে ফ্রাই করে নিয়ে আসা হয়েছে, এটা কেমন লাগতেছে। কিন্তু আপনি মানে একটু অন্যভাবে চিন্তা করেন, বাচ্চা এটা একটা প্রাণী, আর হচ্ছে একটা চিকেন ফ্রাই ওটাও একটা প্রাণী। মানে এইভাবে চিন্তা করলে তো দুইটা মানে দুইটা হচ্ছে প্রাণীর ফ্রাই। কিন্তু আমরা একটা চিকেন ফ্রাই দেখলে কিন্তু ওরকম রিয়াকশন করি না, কিন্তু একটা বাচ্চার ফ্রাই দেখলে আমরা অনেক রিয়াক্ট করি। এই যে মানুষের কম বেশি এই নৈতিকতাগুলো কিন্তু সামাজিক বিভিন্ন কারণে কম বেশি হয়। তো সুতরাং আপনি যখনই নৈতিক যে প্রশ্নগুলো নিয়ে আসবেন, যে কথাগুলো নিয়ে আসবেন, তখন যেটা হবে, আপনি যেটাকে নৈতিক মনে করেন
সেটা আরেকজনকে কেন নৈতিক মনে করতে হবে? আপনি মানে সংক্ষেপে যদি কথাটাকে এভাবে আমরা বলি যে, আপনার নৈতিকতাই সমস্ত পৃথিবীর মানুষকে মনে করতে হবে। এটা তো আপনি জোর করে চাপাই দিতে পারবেন না। একজন মনে করতে পারে না এটা নৈতিক না। যেমন আমি উদাহরণ দেই, এই যে মৃত প্রাণীর কথা যেটা বললাম। একটা প্রাণী তো মারা গেছে এবং যে নাস্তিক সে তো মনেও করে না যে তার এই আ সে তো তার ভিতরে লাইফ নেই। তার এখন কোনো খারাপ লাগা, ভালো লাগার কোনো ব্যাপার নেই। সুতরাং এটা খেলে কোনো সমস্যা নেই। এখন দেখেন ওই যে ১ম এ ওই যে উপজাতির কথাটা আমরা বললাম, ওই উপজাতি কিন্তু তাদের মৃত ব্যক্তিদেরকেই খাইতো। তাই না? তাদের আত্মীয় বা তাদের আপনজন, স্বজনদের তাদেরকে হচ্ছে ফ্রাই করে খেত এবং ছেলেরা এক ধরনের অংশ খাইতো, মেয়েরা এবং বাচ্চারা আরেক ধরনের অংশ খাইতো এবং তারা এটা মনে করত এর দ্বারা কি হয়? সেই মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো হয়। আপনি বুঝেন? তো এখন সে এটাকে মনে করে। তার কাছে ওটা নৈতিক এবং তাদেরকে যদিও এই মানে মৃত ব্যক্তির এই গোস্ত খাওয়াটা বাদ দেওয়ানো গেছে, এটা পেপারে বলতেছে। পৃথিবীতে আরো আছে কিনা আমি সার্চ করলে হয়তো পেয়েও যেতে পারি। এরকম নরখাদক এখনো বর্তমানে থাকতে পারে। তো নৈতিকতাটা কিন্তু খুবই একটা আপেক্ষিক বিষয়। খুবই আপেক্ষিক বিষয়। আপনার কাছে যেটাকে নৈতিক মনে হয় আরেকজনের কাছে সেটা টোটালি অনৈতিক মনে হতে পারে। এটা মানে আপনি এটাকে করতে পারবেন না। স্ট্যান্ডার্ড করে বলতে পারবেন না যে এটা। আচ্ছা, আরেকটা আমি আপনাকে প্রশ্ন করি। আপনি এটারও উত্তর দিয়েন, অসুবিধা নেই। নৈতিকতা যেটা নিয়ে আমি বললাম। আরেকটা আ প্রশ্ন করব। সরি, আপনার কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আমার স্লাইডটাও একটু শেষ করতে হবে। তো আমি ইন দ্য মিন টাইম স্লাইডটাকে শেষ করে একটা প্রশ্ন করব, তারপর আপনাকে সময় দেব। আমি জাস্ট ২-৩ মিনিট সময় নিচ্ছি। তো এখানে ওই যে আবু ইসহাক তার দেখেন নৈতিকতাটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে মানুষ এবং প্রাণী তাকে সবাই সমান। যেমন আপনি যখন হচ্ছে নৈতিকতা, তারপর যে কনসাসনেস এগুলা দিয়ে যখন ক্লাসিফিকেশন করতেছিলেন, এখানে একটা প্রবলেম আছে। ক্লাসিফিকেশন করলে হয় কি, তখন পুরুষ শ্রেষ্ঠ নাকি নারী শ্রেষ্ঠ নাকি বাচ্চারা শ্রেষ্ঠ, এই প্রশ্নগুলো তখন চলে আসে। মানে হচ্ছে তখন কিন্তু ক্লাসিফিকেশন হয়। অনেকে নারী পুরুষ সমান অধিকার বলে, বলে নারী পুরুষ সব সমান। তো তখন কিন্তু আবার মেনে নিতে হয় যে তাহলে নারী এবং পুরুষের মধ্যে আমরা ক্লাসিফিকেশন করে দেখি কার কনসাসনেস বেশি, কার হচ্ছে নৈতিকতা বেশি, এই ব্যাপারগুলো আসে। কথা বুঝতে পারছেন? এই কারণে ওরা হচ্ছে সরাসরি বলে দেয় যে না সব সমান। ওকে ফাইন। এবারে আমি আরেকটু আগাই। এইখানে আমি অন্য একটা বিষয় নিয়ে এসেছি। আমাদের ভারতীয় উপমহাদেশে প্রচুর এটা নিয়ে হচ্ছে আলোচনা হয়। রাম হচ্ছে আপনার হচ্ছে মাংসাশী ছিলেন কিনা। তো এটা বাল্মীকি রামায়ণে, যদিও এটা একটু ধর্মীয় বিষয় হচ্ছে, আমি ধর্মীয় বিষয়গুলো দেখাই। যে বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ড, ঠিক আছে? যেখানে লেখা আছে, এইখানে কিন্তু মানে একবারে স্ট্রেইট বলা হচ্ছে যে রাম হচ্ছে আপনার হচ্ছে উনি হচ্ছে মৃগ ভক্ষণ করতেন, ঠিক আছে? এখানে আমি একটু সংক্ষেপে পড়ে শুনি। রাম হচ্ছে ইয়েকে বলতেছে, তার হচ্ছে লক্ষ্মণকে বলতেছে তার ভাইকে, যে এখন আমাদিগকে মৃগমাংস আহরণ করিয়া গৃহযোগ করিতে হইবে। আচ্ছা, তারপরে উনি কি বলতেছে, অতএব তুমি অবিলম্বে মৃগ বধ করিয়া আনো। তাকে মৃগ অর্থাৎ হচ্ছে হরিণ, সেটাকে বধ করে আনতে বলতেছে। তারপরে বলতেছে শাস্ত্র নির্দিষ্ট বিধি পালন করা সর্বতোভাবে শ্রেয় হইতেছে। আচ্ছা, ভালো কথা। তারপরে তখন বলছে, তখন লক্ষ্মণকে বন হইতে মৃগ বধ করিয়া আনেন। তখন লক্ষ্মণ কি করছে, বন থেকে মৃগ মানে ওই হরিণটা বধ করে নিয়ে আসছে। এরপর বলতেছে, বৎস তুমি গিয়া এই মৃগের মাংস পাক করো। অর্থাৎ এই হরিণের মাংসকে পাক করতে বলতেছে বা রান্না করতে বলতেছে। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা লাইন আমি আন্ডারলাইন করছি। এখানে লেখা আছে যে লক্ষণ প্রদীপ্ত বহ্নির মধ্যে, বহ্নির মধ্যে মানে আগুনের মধ্যে, প্রদীপ্ত মানে জ্বলন্ত, তাই না? পবিত্র মৃগ মাংস অর্থাৎ হচ্ছে ওই হরিণের মাংস নিক্ষেপ করিলেন, এটা ওর ভিতরে মানে ফেলে দিলেন এবং উহা শোণিত শূন্য, শোণিত মানে হচ্ছে রক্ত, শোণিত শূন্য মানে রক্ত শূন্য করলেন। মানে আগুনে জ্বালাইলে তো ওর ভিতর থেকে রক্ত সব চলে যায়, সেটাই আর কি বলা হচ্ছে যে শোণিত শূন্য ও অত্যন্ত উত্তপ্ত হইয়াছে দেখিয়া রামকে কহিলেন, আর্য, অর্থাৎ রাম এটা তো আর্য আর কি, ঠিক আছে? যে আমরা যেটাকে আর্য বলি। তো আর্য, আমি এই সর্বাঙ্গ পূর্ণ কৃষ্ণ বর্ণ মৃগ অগ্নিতে পাক করিয়া আনিলাম। এখানে ওই যে মৃগ অর্থাৎ হরিণটা যে কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের, সেটাও এখানে বলা হয়েছে অগ্নিতে পাক করিয়া আনিলাম। তো এখানে আমি সময় পাইলে নৃসিংহ প্রসাদ ভাদুরী তার ভিডিওটাও দেখাবো। সেটা হলো এখন বর্তমানে ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে একটা বিষয় নিয়ে খুব বিতর্ক হয়, যে সেটা হলো সনাতন ধর্মে হচ্ছে মাংস খাওয়ার কোনো হুকুম নেই বা কোনো ধরনের কথা নেই। তো এটা নিয়ে একটা বিতর্ক হয়। তো রামায়ণেও এটা দেখা যায় যে হচ্ছে রাম নিজেও কি করেছে, সে হচ্ছে মাংস ভক্ষণ করেছে। এরপরে
এই যে এখানে আরেকটা জায়গায় আমি দেখাচ্ছি বাল্মীকি রামায়ণেরই, সেখানে এই দেখেন এখানে স্পষ্ট লেখা আছে, বহু সংখ্য পবিত্র মৃগ বধ করিয়া বন মধ্যে ভোজন করিলেন। এখানে একদম স্পষ্ট যে উনি ভোজন করেছেন। অনেকে বলে যে না মৃগ বা হরিণ সেটা হচ্ছে কি করছে, এটা হচ্ছে ভোজন করে নাই, সেটা এমনি জাস্ট ফ্রাই করে ওই যে একটা কিছু করছে আর কি, কিন্তু এটা খায় নাই তারা। তা আসলে না, এখানে ভোজন করতেন, এই জিনিসটা একবারে স্পষ্ট এখানে উল্লেখ করা আছে। তো আমার স্লাইডটা এখানে শেষ হয়ে গেল। আমি আপনাকে একটা প্রশ্ন করব, তারপর আপনি একটু মানে আপনার কথাগুলো আর কি শুরু করবেন। প্রশ্নটা হলো, আমি আপনি নীতি নৈতিকতা ওই বিষয়ের দিক থেকে চিন্তা করতেছিলেন, আমি প্রশ্নটা এইভাবে করতেছি, সেটা হলো পরিবেশের জন্য একটা প্রাণীর চেয়ে উদ্ভিদ তো বেশি জরুরি। যেমন আমরা বলি গাছ লাগান পরিবেশ বাঁচান, তাই না? তার মানে গাছটা বেশি জরুরি। গাছ অক্সিজেন দেয়, যেটা পরিবেশের জন্য ভালো, কিন্তু প্রত্যেকটা প্রাণী হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এবং কার্বন ডাই অক্সাইডের কারণে কিন্তু বর্তমানে খুব সমস্যা হচ্ছে। এটা নিয়ে পুরো গ্লোবালি কাজ চলতেছে যেন কার্বন ইমিশনটা কমানো যায়। এবং আপনি জেনে থাকবেন কিছু কিছু দেশে গরু কিংবা এই ধরনের গবাদি পশু পালন করলে আপনার ট্যাক্স দিতে হয়। কারণ কি? সে ওই যে আপনার গ্রিন হাউস যে গ্যাস সেটা হচ্ছে নিঃসরণ করে, এই কারণে হচ্ছে আপনাকে ট্যাক্স দিতে হয়। তো এখান থেকেও আমরা দেখতে পাই, সেটা হলো যে একটা পশু সে যেহেতু মানে গ্রিন হাউস যে গ্যাস ইমিশন করতেছে, এই কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, সুতরাং তুমি ট্যাক্স দাও। ঠিক আছে? তো আমি যদি কথাটাকে সংক্ষেপ করি, পুরো পৃথিবী যদি প্রাণী শূন্য হয়ে যায়, পৃথিবীর তো সমস্যা নেই, পৃথিবী টিকে থাকবে। বা যদি প্রাণী অর্ধেক হয়ে যায়, তাও কিন্তু পৃথিবী টিকে থাকবে। সুতরাং পরিবেশ বা প্রকৃতির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে গাছ ভক্ষণ করার তুলনায় কিন্তু প্রাণী ভক্ষণ করাটা মোস্ট সেফার, মানে পরিবেশের দিক থেকে যদি আমি চিন্তা করি। মনে করুন, আপনাকে উদাহরণটা দিই যদি এইভাবে, সেটা হলো, মনে করেন পৃথিবীতে ২টা গাছ আছে আর ২টা প্রাণী আছে। আপনি আছেন, মনে করেন একটা ছাগল আছে। আপনি কোনটা খাবেন? আপনি যদি ছাগলটা রেখে গাছটা কেটে ফেলেন, তাহলে তো আর অক্সিজেন কখনো তৈরি হবে না। এবং ফাইনালি কিন্তু কি হবে? একসময় আপনি এবং ছাগল দুটোই মারা পড়বেন। তো সুতরাং আপনার উচিত এখন হচ্ছে ছাগল খাওয়া, আর গাছটা বড় হইলে সেটার ফল হবে, সেই ফলগুলো আরো লাগানো, বিচি লাগানো, আরো গাছ বাড়ানো। তো দ্যাট মিনস আমার পরিবেশগত যদি আমি দিক থেকে চিন্তা করি, সে দিক থেকে চিন্তা করলে কিন্তু আপনার গাছটা হচ্ছে যেহেতু পরিবেশের জন্য বেশি উপকারী, সুতরাং গাছটাই বেশি করে রাখা উচিত, এবং হচ্ছে মানে প্রাণীর তুলনায় আর কি। ঠিক আছে? মানে আমি এটা একটা পয়েন্ট মেক করলাম, এটার উপরেও আপনি একটু উত্তর দিবেন। জি, বলুন। আচ্ছা ভাই, আপনি আর কতক্ষণ আছেন? আমরা আজকে ১ ঘন্টার বেশি লাইভ করব না। আমরা 10:30 পর্যন্ত সময় নিয়েছিলাম। তো মাঝখানে কয়েকবার একটু ইন্টারাপ্ট হয়েছে। আমি হয়তোবা এই প্রোগ্রামটা বা খুব বেশি হলে হয়তো ২০ মিনিট কন্টিনিউ করব। তারপরে আজকের মতো এই এপিসোডটা শেষ করব। আচ্ছা, আহ, যেহেতু আমি আপনার স্ট্রিমে এসেছি, তো আপনাকে কথাটা এইভাবে বলা ঠিক ঠিক হবে না। যদিও জি, জি, জি। যদিও বলেন। যুক্তিবিদ্যার ক্ষেত্রে দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আহ, যে হুম, আলোচনার বিষয় দেওয়া হয়েছে বা যেটা নিয়ে আমরা এই হুম, মোমেন্টে কথা বলছি, শুধুমাত্র সেটার উপরেই পক্ষে বিপক্ষে করে সেটাকে মোটামুটি একদম কমপ্লিট তো হবে না, মোটামুটি কমপ্লিট করে তারপরে অন্য একটা বিষয়ে যাওয়া উচিত। তা না করে যদি একটার পর একটা ধরতেই থাকা হয়, তাহলে কিন্তু এই আলোচনা জীবনে শেষ হবে না। তো হুম, আপনি এই গত 10 মিনিটে তো অনেক কয়টা পয়েন্ট বললেন, আমি হয়তোবা ভুলেও গেলাম অনেক কয়টা পয়েন্ট। হিন্দু ধর্মের হুম, রেফারেন্সটা দিলেন, তার সাথে এই যে পরিবেশগত দিকটা বললেন, আর শুরুতে মনে হয় আরেকটা কি বলেছেন ভুলে গিয়েছি। তো হ্যাঁ, আহ, হ্যাঁ। আহ, আমরা কি সামনেও এই বিষয়ে আরো আলোচনা করব সিরিজ আকারে বা এভাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার উপরে সিরিজ আলোচনা হবে। আমি একটু আপনাকে বলি, আপনার ভয় পাওয়ার কারণ নাই। আপনি আপনার সমস্ত মতামত ব্যক্ত করার সুযোগ পাবেন। পর্যাপ্ত সময় দেওয়া হবে। একদিনে তো সব আলোচনা হবে না। আমি এখানে যেটা বলবো, যেমন দেখেন যখন বিতর্ক হয়, তখন প্রতিপক্ষ কিন্তু বলে যায় অসংখ্য পয়েন্ট, অসংখ্য যুক্তি সে কিন্তু তার মতো করে বলে যায় তার ৫ মিনিটে। আবার বিপক্ষ দলও কিন্তু ওই ৫ মিনিট সময় পায়। সে তার মতো করে অনেক বলে যায়। তো আমরা আসলে যদি এক কথায় যদি বলি, আমরা যেখানে একটা ডিসিশন মেক করার জন্য বসছি, ব্যাপারটা সেরকমও না। এখানে অনেক অডিয়েন্স আছে। অডিয়েন্সরা ডিসিশন নিবে। আপনি আমার যুক্তি শুনবেন। আপনি এখান থেকে আপনি নিজে ডিসিশন মেক করবেন। আমার ২-১ টা যুক্তি হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে না, এটা এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য না।
আপনার যুক্তিও দুই একটা আমার কাছে গ্রহণযোগ্য না মনে হতে পারে, সমস্যা নেই। বাট আমরা ডিসিশন নিব। আপনি দুই একটা আমার যুক্তি হয়তো খণ্ডন করবেন, আমি হয়তো আপনার দুই একটা যুক্তি খণ্ডন করব। যেমন আপনার নৈতিকতার যুক্তিটা আমি একটু খণ্ডন করার চেষ্টা করলাম। জানি না এটা বা আপনার কাছে হয়তো বা এটাকে কি বলবো, এটাকে হয়তো গ্রহণযোগ্য মনে হয়নি, অন্য কারো কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে। তো আমি ফাইনালি যেটা বলতেছি, আমার এই যে প্রোগ্রামটা, এইটা আর 10টা প্রোগ্রামের মতো হবে না। এখানে সবাই সবার মতো করে মতামত প্রকাশ করবে, এবং হচ্ছে সবাই ডিসিশন নেওয়ার জন্য স্বাধীন। ঠিক আছে? আমার যে অডিয়েন্স আমরা যারা এই প্রোগ্রামটা দেখতেছে এবং এনজয় করতেছে, তারাও হচ্ছে তাদের মতো করে সিদ্ধান্ত নিবে। আমরা এখানে কারো উপরে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিব না যে আমরা দুইজন একমত হইছি, এই কারণে বাকিদের সবাইকে এই বিষয়ে একমত হবে। ব্যাপারটা এমন না। এখানে অনেকে অনেকের সিদ্ধান্ত দিতে পারে। যেমন আমি আপনাকে ইসহাক সাহেবের কমেন্ট দেখালাম। ওনাকে কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য। যাই হোক, উনি লাইভে আসেন নাই। কিন্তু ওনার মতামত হচ্ছে ওইটা। ঠিক আছে? তো আমি ওটাও শেয়ার করছি আরকি। এই আরকি। জি, বলেন। আচ্ছা ভাই, আমি আসলে আপনার এই গতবার বলার আগে কি পয়েন্ট নিয়ে বলছিলাম, পয়েন্টটা আসলে হারিয়ে ফেলেছি। তো এই কারণেই যে আপনি যেটা বললেন ঠিক আছে, একাডেমিক ডিবেট যেগুলো হয়, যেগুলো প্রতিযোগিতা হয় বিশেষ করে জি, আরো জি। বলবো, সেখানে কিন্তু ওই 10 মিনিট 5 মিনিটে যে যা পারে বলে যায়। আবার বাকি 10 হুম, মিনিটে কিন্তু অপরপক্ষ যা পারে বলে যায়। কিন্তু এভাবে করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কখন অপরপক্ষের যুক্তি খণ্ডন করবেন আর কখন নিজের যুক্তি দিবেন। তো আসলে এভাবে হয় না। তো আমি পার্সোনালি যেটাকে প্রেফার করি সেটা হচ্ছে যে একটার মধ্যে আরেকটা ঢুকানোটা আসলে ঠিক নয়। আপনি যখন নৈতিকতার পয়েন্টে ছিলেন, তো নৈতিকতার মোটামুটি একটা পক্ষে বিপরীত করে শেষ করা উচিত ছিল। তারপর আবার আপনি তো অনেক কয়টাই দেখালেন, হিন্দু ধর্মের একটা দেখালেন, সেটার ব্যাপারেও কিছু মন্তব্য করা উচিত ছিল। তারপর পরিবেশগত দিক হুম, আসলে আহ, আহ, আরো কয়েকটা বললে হয়তো বা আমার মনেও থাকতো না ঠিক করে। হুম, তো হুম, আপনি হুম, হুম। সর্বশেষটা দিয়ে শুরু করে পরিবেশগতটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। পরিবেশগত পরিবেশগত যে দিক সেটা আপনার কথা ঠিক আছে যে গাছ আহ, পরিবেশে অক্সিজেন সাপ্লাই করে আর পশু পাখি কার্বন ডাই অক্সাইড সাপ্লাই করে। এই যুক্তিতে তো পশু হত্যা করা ঠিক হয়, কিন্তু আসলে দেখেন যে সমস্ত পশু হুম, পাখিগুলো হুম, আমরা অর্থাৎ মানুষেরা খাই, এগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে জন্ম নেয় না। এগুলোকে সবগুলোই হুম, হুম, ফ্যাক্টরি ফার্মিং এর মাধ্যমে জন্ম দেওয়া হয়। যদি পশু পাখি এভাবে অটোমেটিক হুম। জন্মাতো তাহলে কিন্তু পশু পাখি ফ্রি হতো, আমাদেরকে এরকম কি বলে 500,000 টাকা দিয়ে এরকম কোরবানির জন্য গরু কেনা লাগতো না, সব ফ্রি হতো। তো ওকে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। যদি এটা অতটা স্ট্রং পয়েন্ট না, আমার মূল পয়েন্ট যেটা হচ্ছে যে পশু পাখিগুলোকে চাষ হুম, করা লাগে, এবং এই চাষ করতে গিয়ে সব থেকে বেশি প্ল্যান্ট হুম, হুম, বেসড খাবার বা শাক সবজি ঘাসপালা লতা পাতা গাছের ছাল হুম, বাকড় সবকিছু কিন্তু খাওয়ানো লাগে একটা পশুকে। এবং আপনি এটা সার্চ করলে পাবেন যে মোটামুটি একটা অ্যানিমাল ইন্ডাস্ট্রিতে মোটামুটি 10 কেজি, হুম, সরি 10 না 25 কেজি আহ হুম, হুম, দানাদার খাবার বা গাছপালা ভুসি পাতা এগুলো হুম, খাইয়ে কিন্তু তার গায়ে 1 কেজি পরিমাণ মাংস হুম, লাগে। তো হুম, আপনি হুম, যখন এক হুম, কেজি পরিমাণ মাংস খাচ্ছেন, সেই 1 কেজির বিনিময়ে কিন্তু 25 কেজি পরিমাণ আপনার হুম, হুম, প্ল্যান্ট বেসড আমাদের যে সোর্স সেটা কিন্তু খতম হয়ে যাচ্ছে। যদি এর একটা ব্যাকসাইড হুম, আছে হুম, সেটা হচ্ছে যে 25 কেজি কিন্তু মানুষ খেতে পারে না। যদি এখানে একটা লজিক দেওয়া যায় যে আমরা সবাই যদি গাছপালা খেতাম তাহলে তো ওই 1 কেজি মাংসের বিনিময়ে 25 কেজি খাওয়ানো যেত মানুষকে। এটা হুম, হুম, কিছুটা ঠিক আছে, কিন্তু 100% ঠিক হবে না, কারণ ওই 25 কেজির ভিতর গড়ে 21 কেজি মানুষের এডিবল বা মানুষের খাওয়ার যোগ্য নয়। ওই যে হুম, 21 কেজি এগুলো হবে ছাল বাকল, এগুলো হবে ঘাস পাতা, যেগুলো তো মানুষ একেবারে খেতে পারে না। হুম, হুম, তবে তার ভিতর কিন্তু মোটামুটি 4 কেজি মানুষ খেতে পারে। তবে হুম, হুম। সরি, বলেন, বলেন। তবে ওভারঅল আমরা যদি ধরি যেটা বলা হয়ে থাকে সেটা যে 1 কেজি মাংস না খাইয়ে সেই টাকা দিয়ে যদি প্ল্যান্ট বেসড খাবার কিনে মানুষকে খাওয়ানো যায় তাহলে কিন্তু আপনি 10 গুণ বেশি খাওয়াতে পারবেন, এবং আপনি মার্কেট প্রাইস যাচাই করলেও এটাই পাবেন। মোটামুটি 1 কেজি মাংসের দামে লিস্ট আপনি দশ হুম, কেজি প্ল্যান্ট বেসড খাবার তো পাবেনই, এর থেকেও বেশিও পাবেন। হুম, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম হুম, যে আপনি যে পরিবেশের কথা বললেন, তো এক্ষেত্রে প্রথমে হুম, একটা বাংলা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে গাছ লাগান পরিবেশ হুম, বাঁচান, এ কথা বলার দরকার নাই। বলতে হবে আপনারা হুম, হুম, লিস্ট গাছপালা কেটেন না, তাহলে কিন্তু যথেষ্ট। এটা একটা। আর এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা মানুষেরা যে কলকারখানা বা ফ্যাক্টরি করার মাধ্যমে পরিবেশে টনকে টন কার্বন নিঃসরণ করছি, এইটা হচ্ছে সব থেকে প্রথম দায়ী, মূল দায়ী। এবং হুম, দ্বিতীয় স্থানে যেটা দায়ী, যেটা জানা যায় সেটা হচ্ছে অ্যানিমেল ইন্ডাস্ট্রি। আমাদের গ্রাম অঞ্চলে এই যে পশু পাখি চাষ করা হয়, গরু ছাগল হাঁস মুরগি চাষ করা হয়, মহিলারা কিন্তু গ্রামে বাসা বাড়িতে বসে এগুলো চাষ করে। কিন্তু আহ, হুম, হুম, বাংলাদেশেও বাইরের দেশে তো বটেই, ভারতবর্ষে এবং হুম, বাংলাদেশের কিন্তু অ্যানিমেল বা প্রাণী
এইভাবে চাষ হয় না। সব স্থানে কিন্তু আপনার আমার একটু সমস্যা হচ্ছে প্লিজ। হুম, হুম। আপনি চাইলে একটু সরি। বিরতি নিতে পারেন। আমি ছোট্ট একটা ভিডিও প্লে করব আরকি। আচ্ছা ভাই বলি। আপনি চাইলে একটু বিরতি নিয়ে আবার পরে কথা বলতে পারেন। আচ্ছা বলি সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ আসলে বলেন। অ্যানিমাল ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু পশু পাখিগুলোকে চাষ করা হয় এবং বড় করা হয় এবং শেষমেশ তাদেরকে হত্যা করা এবং রান্না করার মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করা হয়, পরিবেশন করা হয়। তো আমি হুম, বলবো হুম, গাছপালা নিধনের জন্য এই মানুষের খাবারটা আসলে মানে শাকসবজি খাওয়াটা আসলে বড় দায়ী নয়। সব থেকে বড় দায়ী হচ্ছে কিন্তু এই অ্যানিমাল ইন্ডাস্ট্রি গুলো, কারণ এখানে প্রচুর পরিমাণে আপনার শাকসবজি, হুম, ঘাস পাতা কিন্তু প্রাণীকে খাওয়ানো হচ্ছে। তো যদি আপনি গাছ হুম, হুম, বাঁচানোর কথাই বলেন, মানুষের থেকে বেশি গাছপালা হত্যা না, নিধন করা হচ্ছে পশু পাখির জন্যই। সো হুম, ওই দিক থেকেও যদি দেখেন, হুম, গাছপালা বাঁচাতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করতে হবে। আর হুম, কথা হুম, প্রসঙ্গে আরো একটা কথা চলে আসলো, এটা অনেকে বলে যে আমরা যদি না খাই তাহলে তাদের কি হবে। এটা একটা সিলি কোয়েশ্চেন। অর্থনৈতিক দৃষ্টিতে সাপ্লাই ইকুয়ালস ডিমান্ড, অর্থাৎ যেই প্রোডাক্টের চাহিদা থাকবে তার যোগান আসবে। চিন্তা করেন আমরা হুম, সকলে যদি আজকে পশু হত্যা এবং মাছ মাংস খাওয়া বন্ধ করে দিই, অর্থাৎ টাকা, ব্যবসায়ীদেরকে টাকা দেওয়া বন্ধ করে দিই, তাহলে যেটা হবে তারা কিন্তু হুম, আর এই বিজনেস করবে না। দেখেন ভারতবর্ষে সহ হুম, ইউরোপ আমেরিকাতে কিন্তু শুকরের মাংস প্রচুর খাওয়া হয়, কিন্তু মানে আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি বাংলাদেশে কেউ যদি শুকরের ব্যবসা শুরু করে এবং হুম, মাংস বিক্রি করা শুরু করে, তাহলে সম্ভবত এই যে হিন্দুরা কিছু কিছু খায় আর খ্রিস্টানরা সম্ভবত খায়, এরা ছাড়া কিন্তু হুম, বাংলাদেশে শুকরের মাংস বেচার ব্যবসা একেবারে বন্ধ, চলবেই না। তো সেটা হুম, হুম, বাংলাদেশের মুসলিমরা এটা করে না। তো একইভাবে সারা হুম, পৃথিবীর সবাই যদি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেয়, আসলে কিন্তু ইন্ডাস্ট্রি গুলো থাকবে না। এটা হচ্ছে মানে সহজ কথা, অর্থনৈতিক দৃষ্টিতে একদম সহজ কথা। হুম, হুম, এখন আপনি যেটা বললেন যে পশু খাওয়া উচিত হবে কিনা, আসলে গাছপালা বেশি নিধন হচ্ছে কিন্তু পশুর জন্যই, মানে মাংস খাওয়ার জন্যই। হুম, আর দ্বিতীয়ত হুম, হুম, আহ, আপনি জেনে থাকবেন যে মানুষ পৃথিবীতে যে পরিমাণ এই যে কার্বন নিঃসরণ সহ প্রাকৃতিক যত ধরনের পরিবর্তন করছে, ক্লাইমেট চেঞ্জ করছে, তারপর তাপমাত্রা বৃদ্ধি করছে, এর ফলে কিন্তু তারপরে হুম, যে হুম, বন উজাড় করছে, গাছপালা কেটে সব সাফ হুম, করে ফেলছে, এর ফলে কিন্তু প্রাকৃতিক যে পশু পাখি তারা কিন্তু সংখ্যায় প্রচুর কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় অনেক হুম, ধরনের ওই যে ঝিঁঝি পোকা দেখতাম, বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো, গ্রামে আমাদের বাসা, কিন্তু এখন কিন্তু হুম, আর হুম, ওইসব দেখার কোনো সুযোগই নাই। কারণ হুম, তারা হুম, সংখ্যায় দিন দিন কমে যাচ্ছে এবং এর কারণ হচ্ছে মানুষ ছাড়া কিছু নয়। হুম, তো হুম। আচ্ছা, আমি কোন পয়েন্টে ছিলাম? তো গাছপালা আপনি নিধনের জন্য পরিবেশের মূল বিষয়ে কথা বলতেছিলেন। পরিবেশ। তো পরিবেশ যদি রক্ষা করতে হয় তাহলে আসলে অ্যানিমাল ইন্ডাস্ট্রিটাই বন্ধ করতে হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে যে মানুষ, এটা গেল পশুর দিক। আর মানুষ কিন্তু দেখেন আস্ত বড় বড় গাছপালা খায় না, মানুষ খায় হচ্ছে ওই যে শাকসবজি লেভেলে ছোট ছোট যেগুলো শাকসবজির, যে ম্যাক্সিমাম যেগুলো আমরা সবজি খাই এগুলোকে তো ফলই বলা চলে। আপনি আম গাছ বলেন, জাম গাছ বলেন, কাঁঠাল বলেন, এই গাছ কিন্তু কেউ খায় না, সবাই খায় হচ্ছে ফলটা প্রথমত। আর দ্বিতীয়ত সবজি যেগুলো খাওয়া হয়, সবজিরও কিন্তু মূল হুম, হুম, সবজি ফলটা নেওয়া হয় এবং গাছ কিন্তু কিছু কিছু সবজি একবার দুইবার দেয়, আবার কিছু কিছু একবারেই কেটে ফেলতে হয়। আপনি ধান গম ধরতে পারেন, আখ ধরতে পারেন। তো এইগুলো হুম, আসলে হুম, পরিবেশে অক্সিজেন দেয় খুবই কম, আর বেশিরভাগ দেয় তো বড় বড় গাছপালা। আর বড় বড় গাছপালা হুম, নিধনের হুম, জন্য মূল দায়ী এই না আপনার অ্যানিমেল ইন্ডাস্ট্রি, না আপনার অ্যানিমেল ইন্ডাস্ট্রি কিছুটা দায়ী বা অনেকটাই দায়ী, না মানুষের দায়ী। হুম, মূল দায়ী হচ্ছে আপনার এই যে নগরায়ন, হুম, যেটা আমরা যে জঙ্গল কেটে যে সাফ করছি, এটা হচ্ছে আসল হুম, দায়ী। এর থেকেও বড় দায়ী যেটা একবার বললাম সেটা হচ্ছে পরিবেশে কার্বন নিঃসরণ, আমাদেরকে এই নিঃসরণটা বন্ধ করতে হবে। পৃথিবীতে আচ্ছা। যতগুলো কলকারখানা আছে এইগুলো হচ্ছে ১ নম্বর দায়ী। এরপরে দায়ী হচ্ছে পৃথিবীতে যতগুলো এই যে গাড়ি ঘোড়া আছে, তেল পুড়িয়ে বা জীবাশ্ম জ্বালানি পুড়িয়েছে গাড়ি ঘোড়াগুলো চলছে, এতে হুম, কিন্তু প্রচুর কালো ধোঁয়া নির্গত হয়, এইগুলো বন্ধ করতে হবে। ওই যে সরকার বলছে হুম, যে গাছ লাগান পরিবেশ বাঁচান, আমি বলি এই বাক্য বলার দরকার নেই, হুম, আমি বলি যে অন্তত গাছ কাটা বন্ধ করেন এবং কার্বন নিঃসরণ বন্ধ করেন। এই দুইটা করলে পরিবেশের উপকার হবে সবচেয়ে বেশি। তো আশা করি এই বিষয়ে মোটামুটি বলতে পারলাম। আর হুম, প্রথমে আপনি হুম, বলছেন নৈতিকতার বিষয়ে, দেখেন এটার ব্যাপারে একটা বলি। নৈতিকতা এই হুম, হুম, শব্দটা আপনি হয়তো শুনতে পাবেন, নাস্তিকরা খুব ব্যবহার করে। আবার ওরাই হুম, হুম, আহ, ধর্মের বিপরীতে গিয়ে ধর্ম শব্দটা অপছন্দ করে। আসলে ধর্ম, নীতি, নৈতিকতা, আধ্যাত্মিকতা, আদর্শ, সভ্যতা এগুলো আসলে খুব একটা ভিন্ন ভিন্ন শব্দ নয়। ধর্মের যে বিষয়টা আসলে সমালোচনা করা যায় সেটা হচ্ছে এই যে অন্ধত্ব, যেটা আপনি আপনার ধর্ম হুম, মানেন, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি
বৌদ্ধ হন, আপনি যে কোনো ধর্মের লোক হন, এমনকি নিজে একটা ধর্ম তৈরি করে পালন করেন, অবশ্যই যেটা নৈতিক হতে হবে, আধ্যাত্মিক হতে হবে, কোনো সমস্যা নেই। আসলে আহ, ধর্মের আমি দেখছি যে সমালোচনা করা, ধর্মের নেগেটিভ সাইড গুলো হুম সমালোচনা হুম করলে করা যায়, কিন্তু ধর্মই বাদ দিয়ে আমি নাস্তিক হয়ে যাব, আমি মানুষের পর্যায় থেকে একেবারে নিচে নেমে যাব, এইটা আমি মনে করি সঠিক নয়। তো নৈতিকতা যেটা আচ্ছা, বললেন আপনি আপনি আর যে 2 মিনিটের মধ্যে শেষ করবেন। জি, বলেন। আচ্ছা, নৈতিকতার বিষয়ে আপনি যেটা বললেন যে এক একজন নৈতিকতা এক এক রকম হয়, এ কথা ঠিক। তবে আমি কিন্তু হুম আপনি হুম বলেছি যে নৈতিকতা অনেক রকম হয়। নিঃসন্দেহে আমি যতগুলো কথা বললাম, আমার থেকে উচ্চ হুম নৈতিকতা কেউ যদি দেখাতে পারে, তো অবশ্যই আমি তাকে স্যালুট করবো। এবং আমার থেকে নিম্ন হুম হুম নৈতিকতা যাদের আছে, অবশ্যই তাদেরকে আমি নিম্ন স্তরের নৈতিকতা বলবো, কিন্তু একেবারে অমানুষ বলবো না, এটা বলা ঠিক হবে না। আর হুম আপনি হিন্দু ধর্মের থেকে যেগুলো দেখালেন, এগুলোর ক্ষেত্রে হুম একটা হুম ছোট্ট কথা বলা যায় যে ধর্ম আমাদের কেন মানতে হবে। ধর্ম আমাদেরকে মানুষ, ধর্ম আসলে মানার বিষয় না, ধর্ম আসলে কি বলে, নিজেকে আত্মস্থ করার বিষয়। মানে ধর্মীয় আদর্শে নিজেকে আদর্শিত করা। এখন এটাকে আপনি ধর্ম হুম বলতে পারেন, নৈতিকতা বলতে পারেন, আদর্শ বলতে পারেন। এখন হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, বা যে কোনো ধর্ম হোক, ওই ধর্মে একটা এরকম আপত্তিকর বিষয় আছে বলেই যে আমাকে মানতে হবে তাই তাই নয়। সেটাকে আমি বাদ দিয়ে বাকি ধর্মটা পালন করতে পারি। এবং এই কারণেই কিন্তু হিন্দু ধর্মটা আপনার সময়ে সময়ে কি হয়েছে, সংস্কার করা হয়েছে। সর্বশেষে যে রাজা রামমোহন রায় অনেকটা সংশোধন করলেন, তারপরে আমি নাম ভুলে গেছি, অনেকেই সংশোধন করেছেন। আহ, আর হিন্দু অনেক গুরুদের থেকে আমি এটাই শুনেছি যে এই যে রাম বলেন, মহাদেব বলেন, তারপরে হিন্দু ধর্মের যতজন এই যে দেবতা আছে, কোনো হুম দেবতা হুম কিন্তু পারফেক্ট নয়। প্রত্যেকের কাছ থেকে আমাদের পজিটিভ টুকু নিতে হবে, আর নেগেটিভ যেটা আছে, যেটা দেখে আপত্তিকর মনে হচ্ছে, সেটা আসলে মানতে আমি বাধ্য নই, সেটা আমার মানার দরকার নাই। হিন্দু ধর্মে আছে বলেই মানতে হবে তা নয়। এখানে তিনার এই খারাপ বৈশিষ্ট্যটাকে ছেড়ে দিতে হবে। স্বামী বিবেকানন্দ যেমন, আচ্ছা, তিনি কিন্তু হিন্দু জি, ধর্মের আপনি অনেক শেষ করেন। সংস্কার করেছেন। হ্যাঁ, শেষ করছি। কিন্তু তিনি কিন্তু ওই যে মাংস খেতেন। তো স্বামী হুম বিবেকানন্দের থেকে আমি অনেক কিছু নিব, কিন্তু এই যে মাংস খাওয়া, একটা অবলা প্রাণীকে হত্যা করা কষ্টদায়ক, এটা আমার নেওয়া তো আসলে কোনো প্রয়োজন নাই। তো হুম আচ্ছা, আমি আমার আলোচনার ইতি এখানে টানছি, এবার আপনি বলেন। জি। জি। তো ধর্মীয় যে বিষয়গুলো আপনি বললেন আর কি, আমি সেই বিষয়ে একটু যাওয়ার আগে আমি আহ, একটা ভিডিও প্লে করব আর কি। ভিডিওটা প্লে করার পরে তারপরে এই বিষয়টাতে যাব। রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। রামচন্দ্র মাংস খেতেন না, এটা এইটা ভুল। একদমই তাই, আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম, একদমই এটা তাই। ঠিক নয়। আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে আমি রয়েছি, যিনি বর্তমান সময়ে বাঙালির এক অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ আমি এই কারণে বলছি, যখনই আমাদের এই রামায়ণ, মহাভারত, পুরাণের কাহিনী সম্পর্কে জানার ইচ্ছে করে, তখন তিনি তার ঝুলি সাজিয়ে হাজির হন, অনেকটা ওই সিধু জ্যাঠার মতো। তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী। আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায়। নমস্কার। নমস্কার। একটা জিনিস দেখুন, মানে আমরা মানে সত্যি কথা বলতে এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনটা মিথ, কোনটা সত্যি, কোনটাকে আমরা মানবো, কোন উপাচারকে আমরা মানবো না, একটা মানে ধোঁয়াশার মধ্যে মানুষের মধ্যে অজস্র এরকম সংশয় তৈরি হয়েছে। সেই সংশয়গুলো মেটানোর জন্য আপনি মানে আপনাকে কিন্তু সবসময় পাওয়া যায়। তো এইরকমই একটা সংশয় হচ্ছে এই হিন্দু ধর্মে, মানে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা, কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটা ভীষণ রকমভাবে আলোচনা হচ্ছে। হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ? আপনি কি মনে করেন? দেখো, হিন্দু ধর্ম, আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না আমার কাছে। আমি ভারতীয় বলে বলতে পছন্দ করি, যদিও সমস্ত ভারতীয় ভাবনা দর্শন সবকিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে, সেটা ঠিক আছে। সেটাকে সনাতন ধর্ম বলা যায়? সনাতন ধর্ম, একে সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম মূল পয়েন্টে কাকে গেলে ভালো বলে হয়। ওনার কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিস, রাদার বেস্ট প্র্যাকটিসেস, সেগুলো হচ্ছে সনাতন ধর্ম। সেটা তো চেঞ্জ করেছে, কালে কালে চেঞ্জ করেছে, তাই না? যেটা সে, আমি তার মধ্যে যাচ্ছি না। যারা মাছ মাংস খাওয়ার কথা বলছো, সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম,
সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল, কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ, সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ, সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো, এবং পশু যাগ যদি আলাদা করে হতো সেখানেও তো পশু দিতে হতো, এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত, বন্ধ্যা গাভী অবশ্য, বন্ধ্যা, এবং প্রধানত বৃষ। কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন, ইন্দ্রের একটি পুত্র ছিল, সেই পুত্রে জয়ন্ত নয় আরেকজন পুত্র, তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন, রান্না করে বলছেন যে সবাই এসে গেল কিন্তু আমার শ্বশুর এখনো এলেন না। আমি কত ওকসান্ন অর্থাৎ বৃষ মিশ্রিত যে পলান্ন যাকে বলে, পোলাও বলি আমরা যাকে, পলান্ন থেকে তো পোলাও, পল মানেই তো মাংস, তাই না? সেখানে সবাই এলেন কিন্তু আমার শ্বশুর এলেন না। এবং ইন্দ্র এরকমও বলছেন যে আমার 15টা অন্তত 20টা অন্তত বৃষ চাই, যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায়, এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার। তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই, এবং যখন যজ্ঞ হতো সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয়। আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করি, তো আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে, এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজো হলো, তার প্রসাদটা আমরা পাই। তখনকার দিনও যজ্ঞ শেষ ভক্ষণের ব্যাপার ছিল, এবং সেখানে যে পশু যাগ হতো সেই পশুটির কোন অংশ কে পাবে, কোনটা রাজা পাবেন, কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন, কোনটা পুরোহিত পাবেন, এসব অংশ ভাগ করা থাকতো যে এই এই অংশ এরা পাবেন। কাজে যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে। আর রামচন্দ্র ক্ষত্রিয়, রামচন্দ্র ক্ষত্রিয় পুরুষ। হ্যাঁ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, মানে আমার প্রশ্নও এটা আসছিল যে রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না এটা তো হতে পারে না। এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ, মানে মূল আপনি এটা রামায়ণ কি বলছি, বলছেন, ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ করতেন? অবশ্যই। এই যে পুরোহিত যজ্ঞের তারা কারা, কি ব্রাহ্মণ নয় তারা তো প্রধান ব্রাহ্মণ, তারা তো অবশ্যই খেতেন। দেখো, ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে, আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না, বুঝতে পেরেছো না? বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশু যাগ বন্ধ হয়েছে, হ্যাঁ, যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় ছিল যে এতগুলো পশু হিংসা করা হয়, হ্যাঁ, সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল, রাগ ছিল। তো সেটা পশু যাগটা তখন যজ্ঞাদি ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে। তিনিও তো কম বড় মানুষ নন, কিন্তু ঘটনা হচ্ছে যে ভেজিটেরিয়ানিজমটা তারপরে আসে, তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। আর রামচন্দ্র নিজে রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে, মূল রামায়ণের কথা বলছি, যা থেকে অন্য রামায়ণগুলো এসছে, তুলসীদাসী রামায়ণ বলো, কৃত্তিবাসী রামায়ণ বলো, বাল্মীকি রামায়ণের কথা বলছেন? বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে। যখন সীতা বনবাসে যাচ্ছেন তখন তিনি বলছেন যে সুরা ঘটা সহস্রই, অর্থাৎ 100 ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ করব, তো গঙ্গা মাকে দেব, হ্যাঁ, এবং সুমৃষ্ট মাংস আমি গঙ্গায় ফেলবো। গঙ্গায় এইসব ফেলার কথা কি এখন কেউ ভাবতে পারে? কিন্তু রামায়ণে আছে। এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে বলবো, তাহলে মূল রামায়ণ খুলে দেখতে বলবো, তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ। এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোড়ান হরিণ আনতে যাচ্ছেন, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে ওই রকমভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি। এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে, 3 রকম, 3 কিসিম, রুরু, পৃষত ইত্যাদি 3 রকমের কিসিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন। বনের মধ্যে বাস্তু পুজো হবে, বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন। প্রথম যে কুটির নির্মাণ হলো, লক্ষ্মণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো, সেটা শিকার করে নিয়ে এসো,
এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তু পুজোয় কাজে লাগলো। এই তো রামচন্দ্র, তাই না? আর সীতাও খেতেন না, এটা তার বলার কোনো মানে নেই। মানে আপনি যা বলছেন মাস্টারমশাই, মানে এখনকার যারা এই রাম রাম নিয়ে যারা এত লাফালাফি না না, করে, আমাদের তাতে আমার না আমি বলছি একটা তারা কথা তো শোনো, ভীষণ রকম খেপে যাবে। আমার খেপে যাবে কেন? আমার এতে রাম ভক্তি কিছু কমে না। আমি রামচন্দ্রের, ওরা যতখানি রামচন্দ্রকে ভক্তি করে আমি তার থেকে বেশি করি, কারণ এতে আমার ভক্তি কমবে কেন? দেখো, নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি, মানে আমি কৃচ্ছ সাধন, বোঝো তো, মানে সাধনের অঙ্গ সেটা। আমি রামচন্দ্রের উপাসনা করছি, আমি কৃচ্ছ সাধন করব, আমি ভক্ত। তো ভক্ত যিনি, তিনি কৃচ্ছ সাধন করবেন, তিনি নিরামিষ খান। কিন্তু তিনি নিরামিষ খাবেন মানে রামচন্দ্র নিরামিষ খাবেন তা তো হয় না। একদমই তাই। তার তার যে দেবতা পুরুষ, তিনিও নিরামিষ খাবেন, এটা তো হয় না। আমি একাদশী করব বলে তিনিও একাদশী করবেন, এটা তো হয় না। আমি তাই না? একটা কাহিনী এরকম শুনেছিলাম, একদম সময় সংক্ষিপ্ত, ছোট্ট করে প্রশ্ন করছি। যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরকে বা দেবতাদের, যে আমি আমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চাই, তাদেরকে কি খাওয়াবো? তো তারপর নাকি দেবতারা বলেছিলেন যে মাছ খাওয়াও, মাংস খাওয়াও, বা এই খাওয়ালে এতদিন সন্তুষ্ট। এটার না, কতটা না, এটা সত্যতা তো রয়েছে? এগুলো যুধিষ্ঠির লাগবে না, প্রত্যেক পুরাণের মধ্যে আছে যে শ্রাদ্ধে কোন কোন মাংস দিতে হবে, সেখানে এই মাংস দিলে এত বেশি ফল হবে, এত বেশি তৃপ্তি হবেন। গন্ডারের মাংস পর্যন্ত রয়েছে সেখানে, কিছু বাদ নেই। হ্যাঁ, হ্যাঁ, এ পাঠিনো মাংস, এসব নানান রকম মাংসের রেস্টুরেন্ট, আমি একটা ইউটিউবও করেছি এর ওপরে, মানে শ্রাদ্ধের খাওয়া বলে, সেখানে কি পরিমাণ মাংস খাওয়া হচ্ছে সেটা কোনো। কিন্তু ওই যে বললাম যে এটা উঠে গেছে, এটা পরবর্তীকালে উঠে গেছে, কিন্তু প্রাচীনকালে ছিল না। ছিল না। রামচন্দ্র মাংস খেতেন না, এটা এটা ভুল। একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম, একদমই এটা তাই। ঠিক নয়। তার মানে মানে নিজের মতন করে ভগবানকে আমরা মানিয়ে নিয়েছি, নিজের মতন করে আমাদের দর্শন একটা তৈরি করেছি। তো খুব ভালো লাগলো স্যারের সঙ্গে এত সুন্দর একটা ডিসকাশন করে। আপনারাও অনেক কিছু জানতে পারলেন আশা করি। তো আপনাদের বলবো, এই ধরনের বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে। হ্যালো। হ্যালো, হ্যাঁ জি। তো যেটা দেখতেছিলাম আর কি, এই ভিডিওতে আমরা দেখলাম এখানে নৃসিংহ প্রসাদ ভাদুরী, উনি দারুণ একজন স্কলার আর কি হিন্দু শাস্ত্রের উপরে। মূলত ভারতবর্ষের যে ইতিহাস, এই ইতিহাসটা ওনার বক্তব্যে অনেকটাই উঠে এসেছে। তো এটা হলো আসলে আমার যতটুকু পড়াশোনা আর কি, এই পড়াশোনা ইতিহাস আমি সবসময় একটা কথা, বা প্রায় আমার যারা ফলোয়ার হোক বা হেটার্স হোক, সবাইকেই একটা কথা বলি, ইতিহাস হচ্ছে বিশ্বাসের বিষয়। অর্থাৎ এখন থেকে 2000 বছর আগে কি হয়েছিল, এইটা আপনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নাই। মানে কেউ না কেউ লিখে গেছে, বাট সে যে সঠিক লিখছে এটা তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না, তাই না? ইটস নট গ্যারান্টেড। আমাকে ধরে নিতে হবে উনি সঠিক লিখছেন। তো যেটা মনে হয় সেটা হলো, এই যে ভেগান বা ভেজিটেরিয়ান, এই যে এই ধরনের মুভমেন্ট, মোস্ট প্রবাবলি আমার কাছে মনে হয় এইটা গৌতম বুদ্ধ সম্ভবত প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসেন। এর আগ পর্যন্ত পৃথিবীতে মানব জাতির মধ্যে এই কনসেপ্টটা ছিল কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি জানা নাই। আমি যতটুকু ইতিহাস পড়েছি তাতে আমার কাছে এটাই মনে হয়েছে যে গৌতম বুদ্ধ সম্ভবত সর্বপ্রথম জীব হত্যা মহাপাপ, কিংবা এই যে এই ধরনের একটা কনসেপ্ট আর কি, মোস্ট প্রবাবলি। আপনার বা অন্য কারো যদি অন্য কিছু জানা থাকে বলতে পারেন আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে এই কনসেপ্টটা হচ্ছে সর্বপ্রথম তখন আসে আর কি। এবং ইভেন হিন্দু ধর্মে, অর্থাৎ তৎকালীন সময়ে আর্যরা তারা রীতিমতো যজ্ঞ করতেন, উনি রামায়ণ থেকেও দেখিয়েছেন। এবং হচ্ছে আমি ছোট্ট করে ওনার আরেকটা ভিডিও একটু প্লে করব, এটা খুবই 2 মিনিটের একটা ভিডিও। এই নৃসিংহ প্রসাদ ভাদুরী ফার্স্ট উনি টাইম বেদ থেকে আমাদের এটা কাজ প্রমাণ খুব কম দিয়েছেন। আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকের প্রোগ্রামটাও খুব তাড়াতাড়ি শেষ করব, অলরেডি 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেছে। আমরা 1 ঘন্টার প্রোগ্রাম বলেছিলাম, আমরা আশা করি 10-15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। গোবধ হতো মুনি ঋষিদের আমলে, গোবধ হতো। বেদের মধ্যে অনেক মন্ত্র আছে যেখানে গোবধের ব্যাপার আছে, কিন্তু তারা যজ্ঞ করতেন। পরবর্তীকালে কিন্তু তারাই বুঝেছেন যে গোবধ করার দরকার নেই। হ্যাঁ, কারণ দুগ্ধবতী গাভী অনেক বেশি প্রয়োজন সমাজের পক্ষে দেন গোবধ। একদিন যজ্ঞে পশু বলি দিয়ে মাংস খেলাম, তার থেকে অনেক বেশি প্রয়োজন, এটা তারা বুঝেছিলেন।
বুঝেছিলেন বলেই গোবধ বন্ধ হয়ে গেছে। বেদের মধ্যে যে যাগযজ্ঞগুলো ছিল, সেখানে যে পশুবধ ছিল, সেখানে গোবধ তার একটা অংশ ছিল। এবং ব্রাহ্মণ গ্রন্থগুলো ঠিক বেদের পরবর্তী সময়ে যেটা তৈরি হয়েছে, এবং সায়নাচার্য টিকা করছেন বেদের, সেখানে একটা যজ্ঞ হওয়ার পর সেই যে গরু কিন্তু এমনি দুগ্ধবতী গাভীকে বধ করা হতো না, প্রধানত বৃষ। যেমন বেদের মধ্যেই ইন্দ্রের ব্যাপারে বহুবার বলা হচ্ছে যে তিনি বৃষ মাংস খুব পছন্দ করেন, হ্যাঁ, এবং আরও অগ্নির সম্বন্ধেও বলা হয়েছে তিনি বৃষ মাংস পছন্দ করেন। এখন এইগুলো যে ছিল, সেখানে এমনও ছিল যে সায়নাচার্য টিকার মধ্যে দেখাচ্ছেন যে যজ্ঞের পর সেই যে মানে বধ করা যে পশুটি যা দিয়ে যজ্ঞ হলো, আহুতি দেওয়া হলো, তার কোন কোন অংশ পুরোহিতরা পাবেন। পুরোহিত তো অনেকগুলো পুরোহিত থাকতেন, সামবেদের পুরোহিত, যজুর্বেদের পুরোহিত, ঋগ্বেদের পুরোহিত, অথর্বণিক পুরোহিত ব্রহ্মা, তার যে সাঙ্গপাঙ্গ 5-6 জন করে তাদের নিজেদের চেলা চামুন্ডা ছিলেন, তারাও মহাপণ্ডিত। হ্যাঁ, এখন তারা যে ভাগগুলো পাবেন সেটা আলাদা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাজা কোন ভাগ পাবেন, রাজরানীরা কোন ভাগ পাবেন, এমনকি যে নিষাদ পশু থেকে ধরে আনছে তাকে কোন অংশ দিতে হবে, সব বলা আছে। কিন্তু ওই বেদের মধ্যেই পরবর্তীকালে ওই বেদের মধ্যেই গরুকে অগ্নেয় বলা হচ্ছে, যে একে বধ করা যায় না, একে বধ করা উচিত নয়। ওখানেই বলা হচ্ছে এই কারণেই যে টাইম স্প্যান যত এগিয়েছে তখন ওরা বুঝতে পেরেছে, উপলব্ধিতে এসছে যে গরুটা বধ করার দরকার নেই, এবং যার জন্যে অল্টারনেটিভ চলে এলো যে মহাসংগবা মহাজঙ্গবা। আমি একটা খুব বড় বৃষবধ করলাম না, তুমি অজ অর্থাৎ কিংবা ছাগলও মারতে পারো। এই যে অল্টারনেটিভ চলে আসছে, তার মানেই কিন্তু আস্তে আস্তে বৃষ এবং গোবধ বন্ধ হচ্ছে। সেটা কিন্তু বৈদিক কালেই হয়েছে, আবারও বলছি বৈদিক কালেই যে গোবধ ছিল, গোবধ বন্ধ হয়েছে। যার জন্য বেদের মধ্যে বেদের একটা শব্দ খেয়াল করুন, দুটো শব্দ খেয়াল করুন। একটা আছে গোঘ্ন, গরুকে হত্যা করেন যিনি, তিনি হচ্ছেন গোঘ্ন। ঘয় নয় তো হয় না, এরকম কৃতঘ্ন, আমি আপনার উপকার করেছি আপনি মানলেন না। ঘ্ন মানে হত্যা করা, তাহলে গোঘ্ন। গোঘ্ন মানে কি? গোঘ্ন মানে হচ্ছে অতিথি। অতিথি আসলে পরে গরু কাটতে হবে, এই হচ্ছে গোঘ্ন, এই শব্দের অর্থ। তাহলে এই যে গোঘ্ন, এমনকি মধুপর্ক বলে একটা ব্যাপার, পূজাতে দেওয়া হয়, নামাংশ মধুপর্ক স্যাৎ, বৃষমাংস ইত্যাদি, অথবা যেগুলো বসা অর্থাৎ কিনা যেগুলো বন্ধিয়া গাভী, সেইগুলো ছাড়া মধুপর্ক তৈরি হতো না। অর্থাৎ একজন অতিথি আসলে যে আপনি মধুপর্ক দিয়ে তাকে বরণ করবেন, সেখানে না মাংস মধুপর্ক স্যাৎ, মাংস ছাড়া অতিথিকে বরণই করা যাবে না। তাহলে এই যে নামাংশ মধুপর্ক স্যাৎ, ঠিক পরবর্তীকালে মহাভারতে দেখবেন ব্যাস আসছেন, তাকে বরণ করে নেওয়া হচ্ছে, তাকে একটি গরু দেওয়া হচ্ছে, মেরে নয় কিন্তু একটা গরুই দিয়ে দেওয়া হচ্ছে, গোটা গরু, যে আপনি গরুটা নিয়ে যান। তিনি আবার কি করছেন, সেই গরুটাকে ওং স্বস্তি বলে অ্যাকসেপ্ট করছেন, করে আবার ছেড়ে দিচ্ছেন। কি অসামান্য সুন্দর একটা ভাবনা তৈরি হলো, তাই না? যে আবার কথাও থাকলো যে গরু দিতে হবে অতিথিকে, গরু দিলাম, আবার তিনি গ্রহণ করলেন, করে ছেড়েও দিলেন। তাহলে এটা কি অসাধারণ ভাবনা মহাভারতের কালেই তৈরি হয়ে গেছে। যেরকম বলছিলাম যে গোঘ্ন শব্দ যেমন বেদে তৈরি, সেমনি অগ্নেয় অর্থাৎ গরুকে হত্যা করা যাবে না, এটাও তো বেদেরই তৈরি। তার মানে কি কালক্রমে তারা বুঝেছিলেন যে গোবধ চলবে না, করা উচিত নয়, কারণ অনেক বেশি প্রয়োজন গাভীর আছে শিশুদের মুখে দুধ তুলে দেওয়ার জন্য, রোগীর মুখে দুধ তুলে দেওয়ার জন্য, এটা তারা বুঝেছিলেন বলেই কিন্তু আজ নয়, মহাভারতের কালে নয়, মহাভারতের কালের আগে বৈদিক কালেই গরু পশুবধ গোবধ বন্ধ হয়ে গেছে এবং চালু হয়ে গেছে ছাগল।
জি, এখানে দুইটা ভিডিও আমরা একটু প্লে করলাম। তো এখানে বেদ থেকেও উনি খুব দারুণভাবে হচ্ছে এই আমি জাস্ট একটা মিনিট কথা বলি আরকি। তো উনি হচ্ছে হিন্দু ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ সেখান থেকেও প্রমাণ দিয়েছেন এবং ওনার কথা শুনে সংক্ষেপে যেটা বোঝা গেল সেটা হলো গরু হত্যা নিষিদ্ধ বেদেই আছে। বেদেই আবার আছে হচ্ছে এটা গো হত্যা করার কথা। তো পরবর্তীতে নিষিদ্ধ হলো কেন? এটার মূল কারণ হচ্ছে গাভীর দুধ যেহেতু মানুষের খুব উপকারী সেই কারণে হচ্ছে গাভী হত্যা করার দরকার নাই। গাভী হত্যা করলে তো ইয়ে হবে। আরেকটা কারণ আছে সেটা হচ্ছে হাল চাষের জন্য তৎকালীন সময়ে যে লাঙল দিয়ে যে হাল চাষ করা হতো সেটা তো গরু বা ষাঁড়ের মাধ্যমে করা হতো আরকি। বৃষ বলতেছে ষাঁড়। তো এটা হচ্ছে মূল কথা। এখন এখানে এটা তো একটা সাধারণ একটা ব্যাপার আরকি। মানে আমার যেটা দরকার হবে সেটা তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা খুবই একটা মানে জেনারেল কনসেপ্ট। এটা এমন না যে এটা করা যাবে না বা এরকম ব্যাপারটা ওরকম দাঁড়াইলো না আরকি। যেমন আমরা এখন গাছ লাগান পরিবেশ বাঁচান বলি। এর অর্থ হচ্ছে আমাকে বেশি, বেশি গাছ লাগাইতে হবে। তার মানে এই নয় যে গাছ কাটা যাবে না। মানে গাছ আমার প্রয়োজন হলে তো আমি গাছ কাটবো। তারপরে আর ২ টা গাছ লাগাই ফেলবো। আল্টিমেটলি পারপাস তো সার্ভ হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওনার কথা শুনে আমার কাছে ওরকমই মনে হয়েছে যে গরু হত্যাই করা যাবে না এটা পাপ বা এটা মানে এরকম হয়তোবা বেদে নেই আরকি। ওনার কথা শুনে যেটা বুঝছি। যাই হোক আমাদের আশা করি এই এপিসোডটা অনেক লম্বা হবে, অনেক বড় হবে এবং এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধর্মের ভাইরা আসবেন, তারাও কথাবার্তা বলবেন। জি, আপনি যে বিষয়টা বলতেছিলেন সেটা হচ্ছে নৈতিকতা বিষয়ক যে বিষয়গুলো জি, আপনি সংক্ষেপে আপনার ৪-৫ মিনিটের মধ্যে কথা বলবেন। জি, আচ্ছা, আমরা আমি খুব এবার তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। দেখেন, জি, প্রথমেই বলতে চাই এই যে হিন্দু ধর্মীয় বিষয়ে আমি খুব বেশি জ্ঞাত না, তবে যতটুকু জেনেছি যে হিন্দু ধর্মীয় যতগুলো কেতাবাদি আছে এগুলো কিন্তু এই যে ইসলামের কোরআনের মতো নয়। এগুলো হচ্ছে আহ, বিভিন্ন সময় বিভিন্ন জন লিখেছে। কিছু আছে একেবারে মৌলিক গ্রন্থ, কিছু আছে ইতিহাস গ্রন্থ, রামায়ণ মহাভারত যেরকম, আর কিছু আছে ওইগুলোর ব্যাখ্যা গ্রন্থ। তো যতটুকু শুনেছি, বেদ এবং উপনিষদ এই দুটো হলো মূল কিতাব। আর এর সাথে সাথে পুরাণ, তারপর এটা হয়তো বা ব্যাখ্যা গ্রন্থ। আর মহাভারত এবং আরেকটা কি বললাম, রামায়ণ, এগুলো হচ্ছে ইতিহাস গ্রন্থ। তো দেখেন, হুম, এই হিন্দু সমাজে কি কি চলতো কি চলতো না তাতে তো মানে আমার কিছু যায় আসে না। আমার নীতি নৈতিকতা তো তাদের উপর হুম, ডিপেন্ড হুম, করবে না। ডেফিনেটলি, বা ডেফিনেটলি, ডেফিনেটলি। হ্যাঁ, 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 আমি সেটাই। আমি তারা সেলিম ভাই একটু থামাচ্ছি জাস্ট ১০ সেকেন্ড। আমি এই বিষয়গুলোকে উঠিয়ে ধরতেছি যেমন নরখাদকের একটা ভিডিও দেখি মানে একটা ইয়ে দেখালাম। মানে আমি জাস্ট এটা ঐতিহাসিক হিসেবে মানে এটা তুলে ধরেছি যে আমাদের পৃথিবীতে এই পর্যন্ত মানব সভ্যতার এই যে ইতিহাস, এই ইতিহাসটা জাস্ট একটু মানে শো করা আরকি, হ্যাঁ? এটাও কিন্তু আমাদের খুব কাজে লাগে। ইতিহাস আমরা কেন পড়ি? ইতিহাসও একটা হ্যাঁ, ঠিক জরুরি আছে। বিষয়। ঠিক আছে? তো এইজন্য আরকি জাস্ট ইতিহাসটা তুলে ধরা। জি, বলুন। তবে হিন্দু ধর্মের আমি এরকম অনেক হিন্দু ধর্মীয় স্পিরিচুয়াল গুরু যারা আছে তাদেরকে এরকম দেখাতে পারবো, যারা তো স্পষ্ট ভাবে বলছেন যে হিন্দু ধর্মে আহ, কি বলে কোনো পশু পাখিকে হত্যা করা বা কোনো মানুষকে হত্যা করা বা কাউকে কষ্ট দেওয়া স্পষ্ট ভাবে নিষিদ্ধ। সৃষ্টি যে কোনো জীবের প্রতি জি, জি, দয়া জি। দেখানো, অনেকে বলেন। এটা জি, জি, হ্যাঁ, হ্যাঁ, অনেকেই এটা বলেন। বলা হয়েছে। হ্যাঁ, আর আর যেখানে আপনার এই যে খাবার হিসেবে রাম খেয়েছে, কৃষ্ণ খেয়েছে, এই যে ঘটনাগুলো বিচ্ছিন্ন ভাবে আছে, হুম, হুম, এগুলোর দেখেন আসলে অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমরা তো শুধুমাত্র এই যে আহ, আহ, ওই যে অনেক মুসলিমরাও করে এই শুধুমাত্র নেটে ওয়াজ শুনেই শেষ করে দেয়, হুম, জীবনেও হুম। কিন্তু কোরআন এবং হাদিস এগুলো খুলে দেখে না। তো হিন্দু ধর্মেরও কিন্তু অনেক রকম ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হতে পারে তারা তাদের প্রয়োজন হয়েছে তারা খেয়েছে। একটা আহ, ব্যাখ্যা হতে পারে যে তখন খাবার পায়নি তাই খেয়েছে। একটা ব্যাখ্যা এরকম হতে পারে, ওই যে পশু বলি একজনের কাছে শুনছিলাম যে প্রতিদিন না, এরকম এটা সজীব ভাইয়া একটু থামাচ্ছি। মানে হতে পারে এটা নিয়ে আসলে আলোচনা করে লাভ নাই। যদি আপনার জানা থাকে যে এটা, তাহলে সেটা বলেন। আমি হচ্ছে যার ভিডিওটা দেখেছি ইনি কিন্তু অনেক বড় একজন স্কলার আরকি, হ্যাঁ? হিন্দু ধর্মের উপরে। তো উনি উনার মতামত দিয়েছেন। এখন আমি যদি সারাদিন হতে পারে বলি, এটা তো আসলে কোনো মিনিং মানে বহন করবে না। ঠিক আছে? আবার আমি কিন্তু রামায়ণ থেকে স্লাইডে দেখিয়েছি, তাই না? স্পষ্ট লেখা সেটাও দেখিয়েছি। তো সুতরাং আমি এখন সারাদিন এই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে, এই হতে পারে বলার দ্বারা তো কোনো মিনিং আসবে না। তো আমার মনে হয় হতে পারে না বলে আপনার যদি কোনো কিছু স্পেসিফিক জানা থাকে সেটা বলেন। জি। না, হতে পারে বলার একটা কারণ আছে। কারণটা একটু বলে দিই, একটা বাক্যে শেষ করি। সেটা হচ্ছে যে তারা তো হুম। তোমরা খাও এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেননি, তারা খেয়েছেন। এখন সেই সময়কার প্রয়োজন হয়তো বা ছিল, এবং এইগুলোর আপনি যদি আরো ডিপে যান, ব্যাখ্যা চান, তাহলে কিন্তু এগুলোই পাওয়া যাবে। আমি আসলে খুব একটা বেশি না, শুনিনি। আপনি এবং আপনি হিন্দু ব্যাখ্যা নিয়ে ধর্মে আসেন। আপনি ব্যাখ্যা নিয়ে আসেন। নিয়ে এসে এরপরে একদিন হিন্দু আপনি ধর্মে এটা ঠিক ডিফেন্ড আছে, করেন। সমস্যা নেই। সেটা কিন্তু হয়। হতে পারে বলে তো লাভ নাই।
আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই সিরিজের অন্য কোনো এপিসোডে হয়তোবা একটা স্পেসিফিক বিষয় আলোচনা করা যেতে পারে। তো এই কথাটাই আমি আগে বলছিলাম যে একই দিনে সবকিছু এইভাবে এলোমেলো হয়েছে, একটা নির্দিষ্ট স্পেসিফিক বিষয়ের উপর কথা বললে ভালো হয়। আহ, আমার যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে আচ্ছা, আমার আমি ধরেন আমি একটু বললি। আমি এই যে কথাটা বলছেন, এটা দুইবার বলছেন, সেই জন্য আমি একটু আপনাকে বলি। এটা খুবই স্পেসিফিক, জাস্ট খাবার নিয়ে আলোচনা হচ্ছে এখন। খাবার আহ, এটাও একটা বড় টার্ম। আপনি কি জানেন অনেক হচ্ছে আপনার হচ্ছে এই ওয়েবিনার বা এই লাইভ যে ডিসকাশন গুলো, সেগুলো হয় কি নিয়ে? ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম। চিন্তা করেন এটা কি বিশাল একটা বিষয়। ইসলাম ভার্সেস হিন্দু বা ইসলাম ভার্সেস নাস্তিকতা, বা অনেক সময় সমস্ত ধর্ম নিয়ে আলোচনা হয়। ধর্মের কি অনেক মানে একটা বিষয়, কিন্তু আমি দেখেন খুবই ন্যারো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, জাস্ট খাবার। মানুষের খাবার কি হতে পারে, এটা খুব ছোট। আমি ন্যারো করছি, আপনি যেটা বলতেছেন এটাকে আরো ন্যারো করেন। মানে হ্যাঁ, ঠিক আছে, আপনার মতটা আমি মানে ফেলে দিচ্ছি এখানে না, তো হিন্দু ধর্ম বাট চলে আসলো, এর আমার ভিতরে কাছে আপনার যে পরিবেশ, এক্স্যাক্টলি এখানে পরিবেশ খ্রিস্টান ধর্ম আসবে, এখানে কোনো উপজাতি আসবে, ট্রাইব আসবে। আপনি দেখেন আমার স্লাইডে একটা ছবি আছে, ব্যাঙের ফ্রাই দেওয়া আছে, ঠিক আছে, অনেকে ব্যাঙ খায়। তো সেই সমস্ত উপজাতির কথাও আসবে। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে এগুলো সব আসবে আর কি। কিন্তু আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে ওই অনেকে যেটা আলোচনা করে শুধু কোরবানি নিয়ে, কোরবানিটা হয়ে যায় একবারে মানে খুবই সংকীর্ণ একটা জায়গা। এটা যদি খাবার না নিয়ে যদি আলোচনা হয় তাহলে সংকীর্ণ হয়ে যায় আর কি। মানে সারা বছর মনে করেন আপনার ভেজিটেরিয়ান বা এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, মানে ওই কোরবানি নিয়ে আলোচনা করলে সবাই হচ্ছে শুধু কোরবানি নিয়ে কথা বলে, যে ওই দিন অনেক পশু হত্যা হচ্ছে, কেন হচ্ছে। আমি তর্কের খাতিরে ধরে নিই, মানে সামনে তো কোরবানি আসতেছে, অনেকের হচ্ছে কোরবানি নিয়ে হচ্ছে বিভিন্ন প্রশ্ন তারা তুলবে আর কি। অথচ এনারা কিন্তু সারা বছর আপনার মনে করেন তারা কিন্তু এনিমেল খেয়ে আসছে। এবং আপনি একটা বড় অংশের আপত্তি দেখবেন কোথায় জানেন? এনারা হচ্ছে আপত্তি করে যে কোরবানিটা ওপেনলি আপনার হচ্ছে করা যাবে না, এটা খুব গোপনে চুপচাপ করতে হবে, এটা নিয়ে কোনো উৎসব প্রকাশ করা যাবে না, এইটা হচ্ছে ওদের মূল কথা। খাওয়া যাবে না এটা নিয়ে কোনো সমস্যা নাই, কথা বুঝছেন? মানে খাওয়া যাবে না জি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু ওনাদের মূল পয়েন্টটা হলো যে এটা হচ্ছে আপনার ইয়ে করা যাবে না। এবং আমি অনেক নাস্তিকে দেখেছি, তারাও কিন্তু যারা হচ্ছে বাস্তববাদী, যারা হচ্ছে তোমার আপনার হচ্ছে কোনো ধর্মান্ধ না বা কোনো ধর্মীয় কোনো বিশ্বাস নিয়ে তারা পরিচালিত না, তারাও কিন্তু প্রচুর আছে যারা হচ্ছে আহ আপনার হচ্ছে মাছ গোস্ত এগুলো পছন্দ করেন। এবং হচ্ছে আমি পরবর্তীতে একটা স্লাইডে দেখাবো, তাসলিমা নাসরিন উনি নিজেও একদিন একটা পোস্ট করেছেন যে ওনারা কিলো কিলো হচ্ছে খাসির মাংস খাচ্ছে এবং সবাই ইয়ামি ইয়ামি করে খাচ্ছে। তো উনিও কিন্তু খাসির মাংস খুব পছন্দ করেন। বুঝতে পারছি। আমি এই তাহলে যে বলি, রাজা রামমোহন রায়, একটু শেষ করে আমি 1 মিনিটে যা শেষ করে দিই, তারপর আপনি বলেন। রাজা রামমোহন রায়ের কথা বললেন, উনিও মাংস ভক্ষণ করতেন, এটা আমি পরে আরেকদিন দেখাবো আর কি। তো উনিও খেতেন, ঠিক আছে, এবং উনি তো বিলেতে গেছেন। বিলেতে তো আর উনি যে শুধু ইয়ে খান নাই, উনি নাকি অনেক মানে ভোজন রসিক ছিলেন আর কি। আমি এটা রেফারেন্স সহ আর কি এর পরে কোনো একটা সময় দেখাবো। আর ধর্ম নিয়ে একটা কথা বলেছিলেন, সেই রেসপেক্টে আমি এটার খালি একটা উত্তর দেই। ধর্ম আসলে চেঞ্জ করা যায় না। আপনি যেটা বললেন সনাতন ধর্ম অনেক চেঞ্জ হয়েছে, এটা ভুল কথা। সনাতন বা বৈদিক ধর্ম বা আর্য ধর্ম এটা চেঞ্জ হয় নাই। আর্যরা তাদের আর্য যে ধর্ম, বৈদিক ধর্ম সেটাকে ফিক্স রেখেছে। এখন যেমন মনে করেন ইসলাম ধর্ম, কিছু কাদিয়ানি মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি উনি নিজেকে দাবি করলেন আমি হচ্ছে ঈসা আলাইহিস সালাম কিংবা আমি হচ্ছে ইমাম মাহাদি, আমাকে এখন তোমরা অনুসরণ করো। উনি এটা বলে উনি ওনার অনুসারী, ওনার কিন্তু অনেক অনুসারী আছে। তা এখন কি এটা ইসলাম ধর্ম? না, এটা ইসলাম ধর্ম না, ওটা ওনার একটা ধর্ম, উনি নতুন একটা ধর্মমত তৈরি করলেন। আমার কথা বুঝাতে পারছি? তো জি, সনাতন ধর্ম এরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে। যেমন রাজা রামমোহন রায়ের কথা বলছেন, উনি কি হিন্দু ছিলেন? উনি হিন্দু বা মানে সনাতন ছিলেন? দেখেন এই যে ইনি কিন্তু বলতেছেন যে সনাতন শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছি না। এর একটা কারণ আছে। রাজা রামমোহন রায় উনি ওনার নিজের একটা ধর্ম ছিল, ব্রাহ্ম ধর্ম বলে, এবং সেই ধর্মে এক ঈশ্বরবাদ আছে। মানে একজন ঈশ্বরের আরাধনা করা হয়, শুধুমাত্র একজন ঈশ্বর। তা আপনি আমাদের দেশে দেখবেন দুর্গাপূজা হয়, কালীপূজা হয়, সরস্বতী পূজা হয়। আমি তো নিজে হচ্ছে আপনার হিন্দুদের সাথে অনেক ডিবেট করেছি, আমি হিন্দুদের ইয়েগুলো জানি। আপনি আমার পেজে আসবেন দেখবেন, আমার ইউটিউব চ্যানেলেও আপনি দেখবেন ভিডিওগুলো আপলোড করা আছে। হিন্দুদের অনেকে আছে যারা হচ্ছে আপনার দেবতা যেগুলো
অর্থাৎ আপনার এই যে সরস্বতী, কালী, গণেশ, শিব এগুলাকে তারা মান্য করেন না। তারা এগুলাকে দেবতা বা কোনো ঈশ্বর তারা এগুলাকে ঈশ্বর মনে করেন না। তারপরে আপনি দেখবেন অনেকে হচ্ছে কৃষ্ণকে ঈশ্বরের অবতার বলেন। তারা এই অবতারবাদকেই অ্যাকসেপ্ট করেন না। এরকম আছে হিন্দু যে না অবতারবাদ এটা হচ্ছে আপনার বেদে নাই। তো সুতরাং আমি ওই যে বললাম যে একটা ধর্মের অনেকগুলো ব্রাঞ্চ হয়। এখন আপনি সবগুলাকে যদি ওই কালেকটিভলি ধর্ম বলে ফেলেন যে তারা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাহলে তো ইসলাম ধর্মেরও এরকম পাবেন। কিছু মানুষ হচ্ছে ইসলাম ধর্মে এমনও আছে দেখেন না, ওরা হচ্ছে বলে নামাজ না পড়লে বা কি আসে যায়। তাহলে তো আপনি বলতে পারবেন যে ইসলামও এরকম একটা মডারেট ধর্ম, তারা বিভিন্ন জিনিসকে নিজেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আপনি অনেকে দেখবেন মানে মুসলমান, সে বলতেছে কোরবানি করা যাবে না। মুসলমান কিন্তু সে বলতেছে যে কোরবানি করা যাবে না। আমি মুসলমান আছি, আমি কোরবানি করা যাবে না বললে কি আমি হিন্দু হয়ে যাবো নাকি? এটা সমস্যা নাই, আমি তারপরেও মুসলমান আছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি যেটা বলতেছি, কোনো একটা ধর্মকে চেঞ্জ করা যায় না। কেন করা যায় না? মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি বইটা লিখে গেছেন, আপনি এখানে 50টা ভুল পাইলেন, আপনি তার চেয়ে ভালো একটা বই লেখেন, লিখে আপনি প্রচার করেন। যেমন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম ধর্ম প্রচার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার যে দাদা অর্থাৎ হচ্ছে দ্বারকনাথ ঠাকুর, উনি কিন্তু সেটার হচ্ছে মাউথপিস ছিলেন এবং হচ্ছে উনি আপনার সেই ব্রাহ্ম সমাজের ইয়ে করতেন। এবং যতদূর জানি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও উনি আসলে এই যে আমরা সনাতন ধর্ম দেখতেছি সেটার উনি অনুসারী ছিলেন না, উনি ওই ব্রাহ্ম সমাজের অনুসারী ছিলেন। তো তাহলে আমার কথা হলো আপনার যদি এই ধর্মমতকে পছন্দ না হয়, আপনি নিজে একটা ধর্মমত তৈরি করেন, সেটা প্রচার করেন, সমস্যা তো নাই। সেটার জন্য একটা বই লেখেন, আপনার অনুসারী তৈরি করেন। কিন্তু আপনি যদি বলেন যে এই ধর্মটাকে ঠিক করতে হবে, এইটা তো আপনার অধিকার নাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, গীতাঞ্জলি ভুল, গীতাঞ্জলি এখন ঠিক করতে হবে। না, এটা হয় না। আপনি গীতাঞ্জলির চেয়ে ভালো একটা বই লেখেন, নো প্রবলেম। তা আল কোরআন যদি আপনি ভুল বলেন, ভালো কথা, এর চেয়ে ভালো একটা বই লিখে ফেলেন, লিখে এটা প্রচার করেন, আপনার অনুসারী তৈরি করেন। দ্যাটস ইট। বুঝতে পারছেন? জি, আপনি আপনার সংক্ষেপ বক্তব্য দেন, তারপরে আমরা ক্লোজ করে ফেলবো। এটাই তো মনে হয় এবারেই শেষ করে দেবো এবং ক্লোজ হবে, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। জি, জি, জি। আমরা অনেক সময় নিয়ে ফেলছি। আর দুঃখিত যারা শুনতেছিলেন। আমি আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে কয়েকবার ডিসকানেক্ট হয়ে গেছি। একটু ইন্টারাপশন হয়েছে আরকি। এজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। জি, বলুন। আচ্ছা দেখেন, আগামী আলোচনাগুলোতে এই যে বিভিন্ন ধর্মের প্রসঙ্গ আনাটা অপ্রাসঙ্গিক মনে করি, কারণ এর কারণে ভাই দেখেন আপনি এই যে ভিডিও প্লে করলেন অনেক সময় কিন্তু লাগছে এবং এতে করে আমাদের আসল পয়েন্ট থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমি শুধু একটা কথাই বলতে চাই যে কোন ধর্মে কি বলেছে দেখার দরকার নেই। নীতি নৈতিকতা আধ্যাত্মিকতা এইটা যে ব্যক্তি যত বেশি বা যত উচ্চ হিসেবে বিল্ড করতে পারবে নিঃসন্দেহে সে তত বেশি উত্তম। তবে নৈতিকতার ব্যাপারে আপনি প্রথমে বলছিলেন যে কে কতটুকু নৈতিকতা মানবে। একটা কথা বলা যায় যে মিনিমাম নৈতিকতা, একদম নিম্ন নৈতিকতা যেটা মানতেই হবে, যেটাকে আমি বোঝানোর ক্ষেত্রে আইন শব্দটা ব্যবহার করি। এর কারণটা হচ্ছে যে কতটুকু করা যাবে আর কতটুকু করা যাবে না, একদম স্ট্রিক্ট যে বিধিনিষেধ একটা সভ্য সমাজে বাস করতে গেলে সেটা। দেখেন, খাবারের হিসেবে যেহেতু আমাদের আলোচ্য বিষয় খাবার, আমি একটা বিষয় আগেও বলেছি এখনো বলছি, মানুষের মাছ মাংস দুধ হুম। ডিম এগুলো খাওয়ার কোনোই প্রয়োজন নেই। আর বর্তমান সময়ে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ প্লান্ট বেসড খাবার আছে, শাকসবজি আছে, ফলমূল ফসল আছে। তো এগুলো খেয়ে আমরা জীবন ধারণ করতে পারি এবং খুব সুন্দরভাবেই আচ্ছা, জীবন ধারণ আমি করতে পারি। আমি আপনাকে অল্প একটু থামাই। আপনি কি মানে পড়াশোনা কি আপনার ডাক্তারি লাইনে জি না, ডাক্তারি লাইনে না, আমি সায়েন্স লাইনে। বা পুষ্টিবিজ্ঞান লাইনে? পুষ্টিবিজ্ঞান লাইনে না। আচ্ছা, তবে হ্যাঁ, আমি ঘাটাঘাটি করছি সমস্ত আমি বিষয়ে। আচ্ছা, ঠিক আছে, ঘাটাঘাটি করেছেন, ওকে ফাইন, থ্যাংক ইউ। এই বিষয়টা নিয়ে আমরা একসময় আলোচনা করব, অসুবিধা নাই। আমার ব্যক্তিগতভাবে বাস্তব অভিজ্ঞতা আছে, অনেক ডাক্তারের কাছে গিয়েছি। তারা যেমন আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার সাজেস্ট করতেছেন খুব বেশি করে হচ্ছে আপনার মাছ গোস্ত ডিম এগুলা খেতে হবে। অনেক ডাক্তার সাজেস্ট করেন, মানে খেতে হবে। আবার আমার হাই প্রেশার, আমি কয়েকদিন আগে গিয়েছি, আমাকে বলেছে যে আপনি গরুর গোস্ত খাবেন না, খাসির গোস্ত খাবেন না। তো ডাক্তাররা সাজেস্ট করেন। তো এইটার আপনার বৈজ্ঞানিক প্রমাণ লাগবে যে আসলে মাছ গোস্ত বা প্রোটিন এই জিনিসটা যে দরকার নাই, এটার প্রমাণ লাগবে। জি, বলতে থাকেন। এবং আমি আসলে আবারও বন্ধু, বলতেছি, এই জিনিসটা একটা এপিসোডে শেষ হবে না, অনেকগুলো এপিসোড লাগবে আর কি। জি, বলেন। আচ্ছা আমি আহ, পুষ্টির বিষয় এটা আগামী এপিসোডে করা যাবে। আমি অ্যাটলিস্ট আপনার যতটুকু বলতে কথা চাচ্ছি, ঠিক শোনা যাচ্ছে না একটু। হ্যাঁ আমি অ্যাটলিস্ট যতটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জি, পশু পাখির উপর এইভাবে অবলাদের উপর নির্যাতন চালানোর কোনো দরকার নেই, হত্যা করার কোনো দরকার নেই। আমরা
আচ্ছা, পুষ্টির বিষয়টা বাদ দিই, আমরা শাকসবজি খেয়ে অন্তত বেঁচে থাকতে পারি, চলাফেরা করতে পারি, কাজকর্ম করতে পারি। তো এই সমস্ত অবলাদের প্রতি সহিংসতা করার আমাদের প্রয়োজন নেই। কোন ধর্মে কি বলেছে, কোন সমাজে, আর্য সমাজে, ভারতীয় সমাজে কি চলেছে, আরব সমাজে কি চলেছে, ইউরোপ আমেরিকা পশ্চিমে কি চলেছে, এগুলো আমার দেখার দরকার নেই। মানবতা এটা নিজের ভিতর থেকে আসতে হবে। এবং আমি চাই ভবিষ্যতে আহ, আহ, দেশীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আইনি পর্যায়ে যেন এই পশু পাখিদের প্রতি সহিংসতা, নির্যাতন এইগুলো বন্ধে আরো বেশি একটি পদক্ষেপ নেওয়া হয়। আর বিজ্ঞানের ব্যাপারে যেটা বললেন, এটার ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে যারা ভেজিটেরিয়ান এবং ভিগান আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের জীবনযাপন করছেন। এমনকি অনেক বডি বিল্ডারও রয়েছেন যারা আপনার ভেজিটেরিয়ান তো বটেই, ভিগান পর্যন্ত রয়েছে। তারা কিন্তু মানে কি মাসেল তৈরি করছে ফুল ভিগান স্টাইলে, ভিগান ডায়েটে। এটা কিন্তু পসিবল। আর প্রোটিনের ব্যাপারে একটু বলে দিই, ওই প্রোটিন হুম বলতে হুম বাংলায় অনুবাদ করা সাধারণত হয় যে আমিষ। এটা আসলে ডিকশনারিতে এভাবে না, ডিকশনারিতে আছে প্রোটিন শব্দের অর্থে খাদ্য প্রাণ, আর এই মাংস বলতে আমিষ বোঝানো হয়। এখন দেখেন, প্রোটিন কিন্তু হুম বা খাদ্য প্রাণ কিন্তু আমরা অন্যান্য প্ল্যান্ট বেসড, বিশেষ করে ডাল যতগুলো আছে, ডাল, বাদাম, হুম ছোলা, মানে এগুলোর নাম বেশি আসে। এগুলো খেয়ে কিন্তু হুম খুব সুন্দরভাবে পাই। আর বিশেষ করে বীজ, যত প্রকার বীজ আছে সবই তো আসলে প্রোটিন, এগুলো খেয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর যদি অ্যামিনো অ্যাসিডের কথা বলেন তাহলে কিন্তু মিনিমাম একটা বলা যায় চাল, ডাল এবং আলু, এই তিনটা খেলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং আপনি এগুলো আসলে রেফারেন্স দেওয়ার কিছু নাই, এগুলো আপনি আহ, এগুলো এতই ওপেন কথা যে একটু সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো না, আমি একটু বলতে চাই, রেফারেন্স লাগবে। আপনি এরপরে যেদিন আসবেন এই পুষ্টি বিষয়ক রেফারেন্স নিয়ে আসবেন, কারণ অনেক অপারেশনের পরে বা অনেক আপনার হচ্ছে বিশেষ করে অপারেশনের পরে বা মেয়েদের যখন ডেলিভারি হয়, ঠিক আছে, তাদের অনেক পুষ্টির দরকার, বা যখন হচ্ছে সন্তান সম্ভব হয় ডাক্তাররা সাজেস্ট করেন। তো কেন সাজেস্ট করেন? এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবেন। আজকে হয়তো এই প্রশ্নের উত্তরগুলো আসবে না, আপনি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে শেষ করেন, আমরা ক্লোজ করে ফেলবো। সেটা হচ্ছে যে আমরা মানুষ, অন্যান্য প্রাণীরাও যেমন প্রাণী, আমরাও প্রাণী, কিন্তু অন্যান্য প্রাণীদের থেকে আমাদের পার্থক্য হচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা, বোধ, বিবেক, বুদ্ধি এগুলো আছে, এবং এগুলো থাকলে শুধু হবে না, এগুলোকে কাজে লাগাতে হবে। একই সাথে পশু পাখিদের ভিতর সচেতনতা আছে। তাদেরও কষ্ট লাগে, ব্যথা লাগে। তাদেরকে মারার আমাদের কোনো প্রয়োজন যেহেতু নেই, সেহেতু তাদেরকে মারা আমাদেরকে বন্ধ করা উচিত। আহ, এবং তাদের উপর কোনো ধরনের সহিংসতা নিজেও না করি, অন্যকেও না করতে উদ্বুদ্ধ করি। এটাই, এটা বলে আমি শেষ করতে চাচ্ছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে কানেক্ট হওয়ার জন্য আর কি। অনেক লম্বা একটা সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এপিসোড ছিল আর কি, এই বিষয়ে আর কি, যে জীবন ধারণের জন্য খাবার হিসেবে মানুষের কি কি খাওয়ার স্বাধীনতা থাকা উচিত। এখানে মূলত কথা হচ্ছে স্বাধীনতা নিয়ে। এটা হচ্ছে, আমি আবারও একটু বিষয়টা ক্লিয়ার করি, সেটা হলো এখানে আমরা স্বাধীনতা নিয়ে আলোচনা করতেছিলাম। একটা হচ্ছে উচিত অনুচিত, মনে করেন উচিত হচ্ছে এইভাবে এইভাবে চলা, আর স্বাধীনতাটা হচ্ছে একটা বড় একটা টার্ম। সেটা হলো একজনের, যেমন আমরা বর্তমানে ব্যক্তি স্বাধীনতা বলি, উচিত মনে করেন যে আপনি হচ্ছে সুন্দরভাবে জীবনযাপন করবেন। কিন্তু এখন বর্তমান যে ব্যক্তি স্বাধীনতা যে কথাগুলো বলা হয়, সেখানে হচ্ছে একজন চাইলে তার শরীরে কোনো যদি সে হার্ম, মানে ক্ষতি করতে চায়, সে করতে পারবে। মানে এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, মাই বডি মাই রুলস। মানে স্বাধীনতাটা হচ্ছে একটা বড় টার্ম, স্বাধীনতা হচ্ছে আচ্ছা ভিন্ন, ভাই, আমি এটা নীতি এক্সট্রা নৈতিকতার একটা সাথে, কথা বলবো, মানে আমি একটা বাক্য বলবো হ্যাঁ এই হ্যাঁ, ব্যাপারে। জি জি, সেটা হচ্ছে যে আপনার স্বাধীনতা আছে, নিজের যা খুশি করবেন, নিজের ক্ষতি করবেন, সেই স্বাধীনতা আপনার আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু খাবারের এই যে স্বাধীনতা, খাবারের স্বাধীনতা আছে, এটাও আমি বলবো হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোনো পশু পাখিকে এভাবে হত্যা করা বা ক্ষতি করা, এই যে মূল পয়েন্ট হচ্ছে অন্যের ক্ষতি করা, এইটা করার কিন্তু অধিকার না আমারও আপনি নাই, অন্যের আপনারও ক্ষতি নাই, কারো করতেছেন। থাকা উচিত আপনিও, নয়। আপনি তো উদ্ভিদের ক্ষতি করতেছেন ভাইয়া, উদ্ভিদের তো ক্ষতি করার কথা আপনি বলতেছেন। সমস্যা নাই, উদ্ভিদ তো এটা আমরা প্রাণী আলোচনা নয়। করবো। আপনি, না আপনি দুইটাকে ডিফারেন্সিয়েট করতেছেন, যে প্রাণী না, আর এই হচ্ছে উদ্ভিদ, এই কারণে এর ক্ষতি করতে পারবো, বাট ওর ক্ষতি আমি করব না। বাট আপনি ক্ষতি করা তো স্বীকার করতেছেন, কম করেন আর বেশি করেন, অবলা প্রাণীর হয়তো ক্ষতি করতে চান না, কিন্তু অবলা উদ্ভিদের ক্ষতিটা করতে চান আর কি। এটাকে মানে অ্যাকসেপ্ট করেন আপনি, অসুবিধা নেই। তা আমরা এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। কি আমি আমি ভুল বলতেছি তো? দুইটাই তো অবলা, কিন্তু একটা হচ্ছে উদ্ভিদ, আকাশ একটা পাতাল হচ্ছে প্রাণী। পার্থক্য আছে ভাই, আকাশ পাতাল পার্থক্য আছে। ওকে ফাইন, আমি মেনে নিচ্ছি দুইটার আকাশ পাতাল পার্থক্য আছে, আমি মেনে নিচ্ছি, আমি তো অস্বীকার করতেছি না। বাট আপনি অ্যাকসেপ্ট করেন যে উদ্ভিদের ক্ষতি করা যেতে পারে, অসুবিধা নেই, উদ্ভিদ ভক্ষণ করা যেতে পারে, ঠিক আছে? তো
তো এই হচ্ছে এই বিষয় আর কি। তো এটা নিয়ে আমরা আলোচনা করব, সামনেও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যারা কানেক্টেড ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই লাইভ সেশনটি শেষ করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও আশা করি নেক্সট একটা অনুরোধ থাকবে যুক্ত ভাই, হবেন আর কি। জি, ভাই একটা অনুরোধ থাকবে, সামনের দিন হ্যাঁ। বিষয় যেটা দিবেন, আহ, এই কি বলে, বিষয় বহির্ভূত কোনো প্রসঙ্গ, যেটা যতই যুক্তিসঙ্গত হোক, বিষয় বহির্ভূত প্রসঙ্গ না না, আনলে আজকে মনে হয় আমরা ভালো হয়। অনেক পুরা বিষয় চলে সময়টা গেছে। বিষয়ে ছিলাম, শুধু খাবার বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু আপনি যে একটা প্রসঙ্গ করেছেন, ধর্ম আনবেন না, এই বিষয়টা আমি মানতে পারবো না। কারণ হচ্ছে ধর্ম, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ধর্ম নেই, এবং মানুষ ধর্মের সাথে একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আপনার এটা ব্যক্তিগত একটা দাবি হতে পারে, কিন্তু এই দাবিটা আমি আমার চ্যানেলে মানতে পারবো না। এবং আমি আরেকটা নতুন একটা এপিসোড শুরু করব, সেটা হচ্ছে ধর্ম কেন দরকার এবং ধর্মের সত্যতা। এইটা নিয়ে আমি, বা ধর্মেও মানুষের কেন মানা উচিত, এইটা নিয়েই আমি হচ্ছে একটা এপিসোড করব। এবং ধর্ম দ্বারা আমরা আসলে কি বুঝি, ঠিক আছে, এটা নিয়ে একটা এপিসোড হবে। তো সেইখানে আশা করি আপনি একমত হবেন যে আসলে মানুষের একটা ধর্ম থাকা উচিত, ঠিক আছে, বা একটা মানুষের হচ্ছে ধর্ম মানা উচিত। আমি বলতেছি না যে এই ধর্মই মানা উচিত, বাট অবশ্যই ধর্ম মানা উচিত। তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা শেষ করতেছি। যারা শুনতেছিলেন, আমাদের সাথে কানেক্টেড ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ।